হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। এবং এর আগে আমরা একটি ক্লাস করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা মনে রেখেছো, রাইট? সো আমরা আজকে তাপগতিবিদ্যার 2 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। সো আমরা এর আগে তাপগতিবিদ্যার 1 নম্বর ক্লাসটা করছিলাম। সো লাস্ট ডে আমরা তাপগতিবিদ্যার প্রথম যে ক্লাসটি করি, আই হোপ তোমরা সবাই সেই ক্লাসটি করে ফেলছো, ঠিক আছে? সো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন এই পর্যায়ে আমাদের 2 নম্বর লাইভ সেশনের আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমি আশা করতেছি তোমরা সবাই এই সেশনটাতে যুক্ত হয়ে যাবে। প্রথম ক্লাসে ব্যাপক মজা হয়েছে, ওকে ফাইন। সো আজকের ক্লাসে তার থেকেও বেশি মজা হবে, হ্যাঁ। আমরা আজকের ক্লাসে তার থেকেও বেশি কন্টেন্টগুলো পড়বো। সো ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাইমুনা জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি, আমি ভালো আছি। অনেকে সালাম দিছো, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলতে ভুলো না, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে তোমরা সবাই কেমন কেমন আছো। অ্যাট দ্য সেম টাইম আমি আশা করতেছি সবাই খুব দ্রুততম টাইমে আবার যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আবার ক্লাসটা শুরু করে ফেলতে পারি, ওকে। এবং আমরা তাপগতিবিদ্যার প্রথম ক্লাস করছি, আজকে 2 নম্বর ক্লাসটা আমরা করব। আগের দিন যেসব সূত্র পড়ছি তার উপরে আমরা বেশ কিছু অঙ্ক আছে করব। আজকে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি এসব জিনিসপত্রগুলো জানবো। এবং পাশাপাশি আমরা আজকে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে, ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, ওকে, সেটা আমরা সবাই পড়বো। স্যার জিজ্ঞাসা করো স্যার কেমন আছে। স্যার আমি আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। রমজান মাসে তো খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না। আজকে 7 নম্বর রোজা, আশা করতে 7 নম্বর না আজকে 7 নম্বর রোজা। এবং আশা করতে সবাই রোজা রাখছে এবং সবাই নিশ্চয়ই ভালো আছে। আমি খুব ভালো আছি। এবং আহ, তোমরা কেমন আছো এটা একটু জানাই দাও, তোমরা কেমন আছো জানাই দাও। এবং অ্যাট দ্য সেম টাইম আমি বারবার বলেছি যে এই যে ক্লাসগুলো আমরা করতেছি, এই ক্লাসগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা আমাদের পেইড কোর্সের ক্লাস। তাপগতিবিদ্যা একটি চ্যাপ্টার যেটা আমরা এখানে আসলে শেষ করে ফেলবো। সো অ্যান্ড বিফোর ফার্দার ডু আমি তোমাদের সবাইকে বলে রাখতেছি যে যেই ক্লাসগুলো তোমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ক্লাসগুলো কখনোই তোমরা কেউ ফ্রি বলতে পারবে না। যদি কেউ বলো ক্লাসগুলো ভাই ফ্রি ক্লাস, আমি কোনো ফ্রি ক্লাস নেই না, আমি বারবার বলে নিচ্ছি, তাই না? সেই ক্লাসগুলো আমার পেইড ব্যাচের ক্লাস। প্রথম চ্যাপ্টারটি সবার জন্য উন্মুক্ত, যার একটি ক্লাস হয়ে গেছে গতদিন। আজকে 2 নম্বর ক্লাস। এবং এই ক্লাসে আমি তোমাদের পার্টিসিপেশনটা ম্যাক্সিমাইজ করতে চাই। আমি চাই তোমরা এখানে সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওকে, ভাইয়া ভালো আছেন? ভাইয়া ভালো আছে। সম্রাট কি অবস্থা? তোমরা সবাই নোট সাবমিট করেছো লাস্ট ডে তোমরা সবাই নোট সাবমিট করেছো। এবং নোট যখন সাবমিট করেছো আমি কিন্তু প্রত্যেকটা নোটে রিপ্লাই করার চেষ্টা করেছি, তাই না? প্রত্যেকটা নোটে রিপ্লাই করার চেষ্টা করছি। ইউ গাইজ আর অ্যামেজড যে আমি প্রত্যেকটা নোটে ধরে ধরে রেসপন্স করেছি, আমি নোটগুলো দেখেছি, তাই না? এবং তোমাদের স্পন্টেনিয়াসলি তোমরা যে এই নোটগুলো সাবমিট করেছো, এটা আসলে এটাই ইন্ডিকেট করে যে ক্লাসটা তোমাদের ইম্প্যাক্টফুল লেগেছে। এখন লাস্ট দিনের ক্লাস যদি তোমাদের ইম্প্যাক্টফুল লাগে, প্রথম দিনের যে ক্লাসটি আমরা নিয়েছি, প্রথম দিন যে ক্লাসটি আজ থেকে 2 দিন আগে, মানে একদিন গ্যাপে গ্যাপে তোমাদের ক্লাস, রাইট? সো যে ক্লাসটি আমরা নিয়েছি সেই ক্লাসটি তোমাদের লাইফে ইম্প্যাক্টফুল হয়েছে, সেটা তোমরা সেখানে মেনশন করছো। এটা যখন তোমরা মেনশন করছো তখন আমি কি চিন্তা করছি জানো, এই ক্লাস প্রথম দিনের ক্লাস তো অনেক অনেক অডিয়েন্স প্রথমে আসছে, অনেক কিছু বুঝায় টুঝায়, তারপর আমি পড়ানো শুরু করছি এবং আমরা তাপমাত্রা স্কেলের সূত্রটা পড়ছি। সো এই ক্লাসে বলতেছো ভাই সেরা ছিল, অনেক জোশ ছিল, এগুলা বলছো। সো এটা তোমাদের এত ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এইটা যদি এত ভালো লাগে, তাহলে এই যে তাপগতিবিদ্যা 10 থেকে 15টা ক্লাস যে আমি নিব, সেইগুলোকে তুমি আসলে কিভাবে অ্যাপ্রিসিয়েট করবা সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কত এটা কোনো ক্লাসই ছিল না, অ্যাকর্ডিং টু মি প্রথম দিনের ক্লাসটা কোনো ক্লাসই ছিল না, আমি বলে দিলাম যাও। তার মানে বুঝতেছো যে আমি এতটাই কনফিডেন্ট যে এর থেকে বেটার ক্লাস আসলে হতে পারে, এর থেকে বেটার ক্লাস হতে পারে। সো মনে রাখতে হবে যে তুমি তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে পারাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে পারাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ওকে ফাইন। এবং এই যে সেলফ বিলিভ লেস যদি স্টুডেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে সাকসেসফুল হতে পারবে না। তুমি তোমার লাইফে অ্যাট এনি সেগমেন্ট তোমার বিলিফটাকে সবসময় ম্যাক্সিমাইজ করতে হবে, তোমার সেলফ বিলিফটা সবসময় সর্বোচ্চ থাকতে হবে। তো আমি মনে করি যে স্টুডেন্টের ভিতরে একটা চাঙ্গা ভাব আসলে ক্রিয়েট হয়েছে। তাহলে আজকের ক্লাসটা শুরু করার আগে স্টুডেন্টরা যুক্ত হচ্ছে, 100 জন স্টুডেন্ট হওয়ার পরেই আমার ক্লাসে আসলে কন্টেন্টগুলো পড়ানো শুরু হয়ে যাবে, এই তো আর 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তার আগে একটা স্টোরি দিয়ে আমি আসলে ক্লাসটা শুরু করতে চাই, একটা স্টোরি দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। দ্যাট বিকজ আমি জানি, দ্যাট বিকজ এই স্টোরিটা আমাকে বারবার আসলে খুব চাঙ্গা করে দেয়। তো তোমাদেরকে আরও উজ্জীবিত করবে আসলে এই স্টোরিটা, ওকে ফাইন। সো এই স্টোরিটা একটা ফইবল, ওকে ফাইন।
সো এটা সেলফ বিলিভ যে আমি একটা ওয়ার্ড বলতেছিলাম, দ্যাট ইজ সো 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 ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে ফাইন। সো এটা হচ্ছে এরকম একটা অবস্থা যে এক গ্রামে, এই গল্পটা আমি বারবার স্টুডেন্টকে আসলে মেনশন করি, দ্যাট বিকজ অফ এটা আমাকে বেশ অন্ত পরিমাণে চাঙ্গা করে এবং স্টুডেন্টের জন্য সেলফ বিলিভ সম্পর্কে আইডিয়া যদি সেলফ বিলিভটাকে আরো একটু স্ট্রং করে। বারবার খালি সেলফ বিলিভ করতেছে, তাই না? যাই করে তো চলে আসবে এখানে। তো সেটা হচ্ছে এরকম যে এক গ্রামে দুইটা ছেলে ছিল। একটা গ্রাম ছিল, সেই গ্রামে দুইটা ছেলে ছিল। একটা ছেলের বয়স 6 বছর, একটা ছেলের বয়স 10 বছর। এখন ওরা গ্রামে যখন ছিল ওরা খেলাধুলা করতো, নিজেরা খেলাধুলা করতো এবং খেলতে 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 তারা গ্রামের একটা দূরের একটা গ্রামে চলে যায়। সেখানে একটা ওয়েল ছিল, কুয়া বলে, যে কুয়া, কুয়া অনেক গভীর যে কুয়া থাকে, অনেক গভীর যে কুয়া থাকে। তো এই দুই ছেলে ওই কুয়াতে চলে গেছে। এই দুই ছেলে খেলতে খেলতে ওই কুয়ার কাছে চলে গেছে এবং এই গ্রামটা জনশূন্য, কোথাও কেউ নাই। এই গ্রামটা জনশূন্য এবং এই গ্রামে কোথাও কেউ নাই। এবং এই যে কুয়াটা, এটাও পানি শূন্য। তো পানি শূন্য এই কুয়া, এই জন্যই এই কুয়াটা জনশূন্য। যেখানে পানি নাই সেখানে জনবসতি নাই। দেখবা প্রাচীন হিস্ট্রি যারা পড়ছো, যে মেসোপটেমিয়া বা যেখানেই হচ্ছে গিয়ে মানব সভ্যতা গড়ে উঠছে, সেখানে নদী ছিল, পানি ছিল। যাই হোক, তো এই দুই ছেলে খেলতে খেলতে হঠাৎ করে এমন একটা গ্রামে চলে গেছে, যে এই গ্রামে একটা কুয়া আছে যেখানে পানি নাই এবং দূর দূর পর্যন্ত কোনো মানুষ নাই। তো এই যে 6 বছরের ছেলেটা হঠাৎ করে এই কুয়ার ভিতরে পড়ে গেছে। খেলতে খেলতে এমন খেলা দিছে যে 6 বছরের ছেলেটা হঠাৎ করে এই কুয়ার ভিতরে পড়ে গেছে। এই সবাই যুক্ত হও, এই স্টোরিটা আমাদেরকে চাঙ্গা করবে। দেখো, এই 6 বছরের ছেলেটা হঠাৎ করে কুয়ার ভিতরে পড়ে গেছে। তো হঠাৎ করে যখন এই 6 বছরের ছেলেটা কুয়ার ভিতরে পড়ে গেছে, সে আর্তনাদ করছিল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন এই 10 বছরের ছেলেটা, তার বন্ধু, দেখে যে চারপাশে তো আর কেউ নাই, চারপাশে তো আর কেউ নাই, চারপাশে তো আর কেউ নাই। তখন ও কি করে, কুয়ার এখানে যে একটা দড়ি থাকে, এই দড়িটা এর ভিতরে ফেলে, এই দড়িটা এর ভিতরে ফেলে এবং ও এইটা ধরে। কুয়াটা অনেক গভীর, এতটাই গভীর যে ওখান থেকে পানি একজন অ্যাডাল্ট বা একজন প্রাপ্তবয়স্ক মানুষও ওখান থেকে পানি তুলতে পারে না। এতটাই গভীর, এতটাই গভীর ছিল। তো ওখান থেকে, এই গভীরতা থেকে পানি তোলাটাই ছিল ডিফিকাল্ট। তো বুঝতে পারতেছে এই 6 বছরের ছেলেটাকে, মোটা গোটা একটা ছেলেকে, এই 10 বছরের বাচ্চা ছেলে অত গভীর থেকে টেনে তুলতে পারবে না, অত গভীর থেকে টেনে তুলতে পারবে না। এটাই তো ছিল আসলে সর্বজন বিদিত, যে এত গভীর কুয়া থেকে এই ছোট বাচ্চা ছেলে ওকে টেনে তুলতে পারবে না। তাও যখন ও দেখছে চারপাশে কোথাও কেউ নাই, দেয়ার ইজ নো ওয়ান, সাহায্য করার মতো কেউ নাই, চারপাশে তাকায় দেখে ধুধু প্রান্তর, কোথাও কেউ নাই, ওকে সাহায্য করতে কেউ আসবে না, তোর বন্ধু পানিতে পড়ে মারা যাচ্ছে, তো তাকে উঠানোর জন্য ও ওখানে ওই দড়ি ফেলে বন্ধুকে ধরতে বলছে এবং এই ছেলেটা প্রাণপণে টানছে, প্রাণপণে এটাকে টেনে তুলছে, প্রাণপণে টানছে তো টানছে। সে বিশ্বাস করছে ও যদি ওকে উঠাইতে না পারে তাহলে কেউ নাই ওকে রেস্কিউ করার জন্য, কেউ নাই ওকে আসলে রেস্কিউ করার জন্য। এবং ও যখন ওকে প্রাণপণ টানছে তখন ও ওর শরীরে সর্বোচ্চ শক্তি অ্যাপ্লাই করছে এবং একটা সময়, একটা সময় সে তাকে তুলতে পারছে। একটা সময় এই বাচ্চা ছেলেটাকে সে টেনে তুলতে পারছে। এই বাচ্চা ছেলেটাকে, এই 6 বছরের ছেলেটাকে সে ধীরে ধীরে টেনে, ধীরে ধীরে টেনে তার পাশে নিয়ে আসছে এবং ওরা শঙ্কিত হয়ে গেছে, দে আর অ্যালাইভ, ওরা শঙ্কিত হয়ে গেছে, তাই না? তারা অ্যালাইভ এবং ওরা শঙ্কিত হয়ে গেছে এবং ওরা গ্রামে ফিরে আসছে, যে দফায় বেঁচে গেছি। গ্রামে এসে গ্রামবাসীকে ওরা ওদের এই স্টোরিটা বলছে। আয় তো ঠিক আছে, সব কিছু কি ঠিক আছে? ওকে। তো গ্রামে এসে ওরা গ্রামবাসীকে এই স্টোরিটা বলছে যে আজকে, আজকে আমরা হচ্ছে গিয়ে ওই গ্রামে গেছিলাম এবং ওই গ্রামে যায় এই এই কাহিনী হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা এভাবে করে বেঁচে আসছি। এই কথা শুনে গ্রামবাসী আসলে ওদের উপরে অট্ট হাসিতে ফেটে পড়ছে এবং ওদের এই স্টোরি আসলে গ্রামবাসী মেনে নেয় নাই। ওদের এই স্টোরি গ্রামবাসী বেসিকলি মেনে নেয় নাই। ভাই আমি একটা ক্লাসে আছি, জি পরে কথা বলি, অনলাইন ক্লাসে, জি জি জি। ওকে। তো ওরা হচ্ছে গিয়া এইটা কেউ মেনে নেয় না এবং সবাই বলছে এটা একটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কারণ এই গভীরে, এই গভীরতা থেকে এই বাচ্চা ছেলে এত বড় একটা ছেলেকে টেনে তুলছে, সেটা কখনোই পসিবল না। ওরা কেউ, এই গ্রামবাসী এটা বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করেনি। সবাই বলছে, সবাই বলছে ইউ আর ব্যাড লায়ার,
ইউ আর আ ব্যাড লায়ার। ওকে, তোমরা মিথ্যা কথা বলছো, ওখান থেকে টেনে তোলা সম্ভব না, ওই গ্রামের পানির গভীরতা এতই বেশি, ওখান থেকে টেনে আসলে তোলা সম্ভব না। তখন গ্রামবাসী ওদের কথা কেউ বিশ্বাস করে নাই, কিন্তু ওরা বারবার বলছে যে না, দ্যাটস অল হ্যাপেন্ড, এটা হয়েছে এবং এটাই সত্য। তখন গ্রামবাসী কনফিউজড হলো এবং একটা সময় গ্রামের সবাই মনে করলো বাচ্চাগুলো এভাবে যেহেতু বলছে, তাহলে এইটা সম্পর্কে আরো একটি ইনভেস্টিগেশন দরকার। ইজ ইট ট্রু? তখন গ্রামের সব থেকে প্রবীণ যে ব্যক্তি হয়, স্টোরির এন্ডটা চমৎকার। গ্রামের সব থেকে যে প্রবীণ ব্যক্তি, সব থেকে যে বিজ্ঞ, গ্রামে একজন থাকে না তেমাথা বলে, তেমাথা মানে জানো? তেমাথা মানে হচ্ছে গিয়া তিন মাথা মানে তিনটা মাথা মানে বয়সে তার মাথা তিনটা হয়েছে, দুইটা হাঁটু এবং ঝুঁকে গেছে মাথা তার মাঝখানে, দ্যাট মিনস তিন মাথা, মাথা বলে। বয়সে ঝুঁকে গেছে মানে সে হচ্ছে অনেক বিজ্ঞ একটা ব্যক্তি। তো তার কাছে গেল, তার কাছে যা জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি তো গ্রামের সব থেকে মুরব্বী এবং সব থেকে বিজ্ঞ, আপনার তো সেন্সেস আছে, রাইট? তো ওখান থেকে বলেন তো, যে ওরা বলতেছে ওই গ্রামের ওই কুয়াতে নাকি একটা বাচ্চা পড়ে গেছে, তাকে এই বাচ্চাটা টেনে তুলছে। ইজ ইট পসিবল? ওই গ্রামের থেকে পানি টেনে তুলতে পারে না কেউ ওই কুয়া থেকে। ও বলতেছে এতটুকু একটা ছেলেকে অত গভীর কুয়া থেকে নাকি প্রাণ রক্ষা করেছে। ইজ ইট পসিবল? গ্রামের কেউ এটা বিশ্বাস করছে না। তখন এই প্রবীণ ব্যক্তির বিচক্ষণতা থেকে আনসারটা ছিল এটা, ইয়েস ইটস পসিবল, এবং এইটাই হইছে, এবং এটাই সত্য, এটাই হইছে। গ্রামের কেউ তখন আসলে এই স্টোরিটা বিশ্বাস করলো না, যে এবং এই প্রবীণ ব্যক্তি যে বললো যে হ্যাঁ ওরা সত্য কথাই বলছে, তখন গ্রামবাসী খুব আপসেট, ডিসঅ্যাপয়েন্টেড যে এই প্রবীণ ব্যক্তি কেন এই কথা বলছে। তখন অবভিয়াসলি দ্য কোশ্চেন ইজ ওয়াই ইউ আর সেইং যে এই ঘটনাটি এরকমই হয়েছে, আপনি কিভাবে মনে করেন যে এটা হয়েছে এরকম। এবং একজন প্রবীণ ব্যক্তি যখন এই কথা বলছে, তখন গ্রামবাসীর আনসার হচ্ছে এটা আমরা 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 নিজেরাই এক বালতি পানি ওখান থেকে তুলতে পারি না, সেখানে ওই বাচ্চা ছেলে একটা আস্ত মানুষকে এখান থেকে টেনে তুলছে, এইটা আপনি বিশ্বাস করে ফেললেন। তখন ওই যে প্রবীণ ব্যক্তি, তার আনসারটা খুব স্ট্রেইট, শার্প লাইক এ ন্যারো, রাইট ছিল এটা, যে হ্যাঁ এটাই হয়েছে। দ্যাট বিকজ ওই গ্রামে যখন এই 10 বছরের ছেলেটা 6 বছরের ছেলেটাকে টেনে তুলছে, তখন ওই 10 বছরের ছেলেটাকে এটা বলার মতো কেউ ছিল না, ইউ কান্ট ডু ইট। তখন এই 10 বছরের ছেলেটাকে এটা বলার মতো কেউ ছিল না, ইউ কান্ট ডু ইট, তুমি এটা করতে পারবা না, তুমি এটা করতে পারবা না, তুমি এটা করতে পারবা না, এই কথাটা বলার মতো দেয়ার ওয়াজ নো ওয়ান, যেহেতু ওখানে কোনো মানুষ ছিল না। ওয়ারঅ্যাজ হি ওয়াজ সার্চিং, ইস এখানে কেউ নাই আমাকে হেল্প করার মতো। ওইটাই ছিল তার সব থেকে বড় হেল্প, ও যখন দেখছে ওর বন্ধুকে বাঁচানোর জন্য চারপাশে আর কেউ নাই ও ছাড়া, তখন ওই ঝাঁপায় পড়ছে, ওই আগায় আসছে, এবং ও যখন ওকে প্রাণপণে টানছিল, ওর শরীরে সকল শক্তি দিয়ে টেনে তুলছিল, তখন ওর মাথায় এটা একবারের জন্য আসে নাই যে ও ওর বন্ধুকে এত গভীর কুয়া থেকে টেনে তুলতে পারবে না। ও ওর ওর বন্ধুকে এত গভীর কুয়া থেকে টেনে তুলতে পারবে না, এইটা ওর মাথায় একবারের জন্য আসে নাই। দ্যাটস ওয়াই সেই কাজটা করে শেষ করতে পারছে। সো ওর সেলফ বিলিভ কখনোই কমতে ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি? দেখো, আজকে তুমি পড়ছো, তোমার অনেক বড় বড় স্বপ্ন থাকতে পারে, বুয়েটে চান্স পাওয়া, ডিউতে চান্স পাওয়া, অনেক ভালো রেজাল্ট করা, হতে পারে এইচএসসিতে সারা বাংলাদেশে ফার্স্ট হওয়া, কিন্তু বিশ্বাস করো তুমি তার যোগ্য। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্টুডেন্ট অফ দিস ক্লাস ক্যাপাবল, দে ক্যান ডু ইট। কিন্তু আমাদের চারপাশের আমাদের বন্ধুরাই, আমাদের সহপাঠীরাই, আমাদের নেইবার, আমাদের চারপাশের সোসাইটি সবাই আমাদের কানে এসে একটা স্টোরি বলবে। কি স্টোরি বলবে? দোস্ত পারবি না, অনেক কঠিন, বুয়েটে চান্স পেতে চাস? ভাই অনেক কঠিন। আমার এক ভাইয়া ছিলেন,
আমার এক ভাইয়া ছিলেন, ওই ভাইয়া এরকম পড়ালেখা করতেন, সারাদিন পড়তেন, নর্দামে পড়তেন, এই করতেন ওই করতেন, এই স্টুডেন্ট ছিল, সে পারে নাই। তুই পারবি? পারবি না দোস্ত, অনেক কঠিন। তারপর তুমি যে কোনো একটা ভালো কাজ করতে চাও, 10 জন মানুষ এসে হাজির হবে তোমাকে এটা বলার জন্য এই কাজটা কতখানি কঠিন। এবং এই যে কঠিন, এই কথাগুলো তোমার কানের কাছে এসে তারা বলবে। তারা এই কানের কাছে এসে তোমাকে বলে তোমার ভালো না, বরঞ্চ তোমার সেলফ স্ট্রেংথ, সেলফ বিলিভ, সেখানে ডাউট তৈরি করার চেষ্টা করবে। তাইলে তুমি তখনই পারবে না যখন তোমার মনে হবে আমি এটা পারবো না। জাস্ট লাইক দ্যাট স্টোরি। এই 10 বছরের ছেলেটা যদি জানতো এই গ্রামের বড় বড় মানুষগুলো এখান থেকে পানি টেনে তুলতে পারে না, তাই গ্রাম ছেড়ে দিছে, ও কিভাবে একটা মানুষকে টেনে তুলবে? তখন তো ও দড়িয়ে ফেলতো না, ও তো হবে না, আরে আমার দ্বারা কি সময় হতে, বাচ্চা বলা। তো চিন্তা করে দেখো যে সেখানেই কিন্তু একটি অঙ্কুরেই সম্ভাবনা বিনষ্ট হয়ে যেত। তো তোমাদের সবাইকে বলতেছি, প্রথম ক্লাসটি করার পরে তোমাদের ভালো লেগেছে, এভাবে করে প্রত্যেকটা ক্লাস যদি তোমরা করে যাও ইনশাল্লাহ সফল আমরাই হব। তো এই স্টোরিটা দিয়ে আমরা আসলে ক্লাসটা শুরু করলাম। প্রত্যেকটা বার যখন আমি স্টোরিটা চিন্তা করি তখন আমি নিজে এনার্জাইজ হই, রিভাইভ ফিল করি। সো হোয়াট এভার ইট ইজ, ওয়েলকাম, 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 সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাপগতিবিদ্যার 2 নম্বর লেকচারে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাপগতিবিদ্যার 2 নম্বর লেকচারে। ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, সবাই ভালো আছো। এবং তোমার সবাই যুক্ত হলে লাস্টের দিন তোমার সবাই নোট জমা দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। এবং ক্লাসে সবাইকে থাকতে হবে। আরে রেদওয়ান কি অবস্থা? দেখো তোমাদের রেদওয়ান ভাই এখানে কমেন্ট করছে, রিয়াজ ভাই কে এত অ্যাক্টিভ দেখে আমার মনটা, এই কমেন্ট কই গেল, এই যে আমার মনটা আহ, অবশেষে শান্তি শান্তি হইলো। আরে ডেফিনেটলি রেদওয়ান দ্য এনার্জেটিক গাই, তাই না? রেদওয়ানকে আমার খুব ভালো লাগে, এটা খুব এনার্জেটিক একটা ছেলে, সবসময় এনার্জি লোডেড। আর আমি এনার্জেটিক থাকবো না মানে? উই আর ওয়ার্কিং টুগেদার, ডেফিনেটলি ফুল অফ এনার্জি। ভালো লাগলো, থ্যাংক ইউ রেদওয়ান। তো এবার আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো আমরা লাস্টের ক্লাসে, এই সবাই মনোযোগ, এবং ক্লাসে আমি একটা সত্য কথা, একটা বাস্তবতা লাস্টের দিন বলে দিচ্ছি, ক্লাসে যখনই পড়ানো শুরু হয় তখনই স্টুডেন্ট নাম্বার আসলে কমে যায়। এবং কমে গেলে আমার কিছু যায় আসে না। পাঞ্জাবিটা জোস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো কিছুই যায় আসে না, আমার যা যা পড়ানো সব আমি পড়াবো। কিন্তু আমি জানি তোমরা কেউ ক্লাস থেকে যাবে না, সব সময় 100+ অডিয়েন্স তো থাকতেই হবে, এবং সবাই থাকবে। ভাইয়া কেন্দ্র বিমুখী বল বলতে কি কিছু আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স, ওইটা নিয়ে অনেক আলোচনা আছে। কেন্দ্র বিমুখী বল নিয়ে অনেক কনসেপ্ট আছে, অ্যাকচুয়ালি ওইভাবে বলা উচিত যে নাই। এটা এটা পার্সপেক্টিভ আছে, অনেক আলোচনা, ওইটা নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে করবো। ভাইয়া এর আগের ক্লাস করা লাগবে নাকি এই ক্লাস করার জন্য? না, লাগবে না, তবে রেগুলারলি সকল ক্লাস তোমরা করবা। আমরা একটা তাপগতিবিদ্যার বেস্টেস্ট প্লেলিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমি লাস্টের দিন যে সূত্রটা পড়াইছি ওটা প্রথমেই লিখে নিচ্ছি। ও আসো, ফাইন। তো আমরা লাস্টের দিন তাপমাত্রা স্কেলের মাঝে সম্পর্কগুলো দেখছি। তাপমাত্রা স্কেলের, তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা স্কেলের, তাপমাত্রা স্কেলের সম্পর্ক, তাপমাত্রা স্কেলের সম্পর্ক, তাপমাত্রা স্কেলের সম্পর্ক। তো তাপমাত্রা স্কেলের সম্পর্কগুলো আমরা লাস্টের দিন দেখছি, এটা প্রমাণ করছি, এবং আমি সেই সূত্রটা তোমাদের প্রথমে লিখে দিচ্ছি। সূত্রটা ছিল এরকম, C/5 ইকুয়ালস কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস Rn মাইনাস 492 ডিভাইডেড বাই 9 এবং R/4। আমরা এই ফর্মুলাটা লাস্টের দিন দেখছিলাম। এইটা প্রমাণ করেই আমরা ক্লাসটা আসলে শেষ করি, এটা প্রমাণ করেই আমরা ক্লাসটা শেষ করি। তাহলে এখানে দেখতেছো এইটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, এইটা ক্যালভিন স্কেল, এইটা ফারেনহাইট স্কেল, এবং এইটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল। এই দুইটা আননোন অনেকের কাছে। তো এটা হচ্ছে র্যাঙ্কিন, এইটা র্যাঙ্কিন, র্যাঙ্কিন স্কেল, আর এটা হচ্ছে রোমার স্কেল, এটা হচ্ছে রোমার স্কেল। তাহলে এই যে 5টা স্কেলের মধ্যে সম্পর্ক আমরা দেখছিলাম, এই সূত্রটা আমরা লাস্ট দিন প্রুফ করে ক্লাসটি শেষ করি। এখন লাস্ট দিন যারা ক্লাস করো নাই তাদেরকে বলতেছি খুব ভালো করছো তা না, ক্লাস করতে হবে। লাস্টের দিন ক্লাস করো নাই, আজকের ক্লাস বুঝে যাবা, কারণ এই সূত্রটা আমি লিখে শুরু করছি, বুঝে যাবা। তো আজকের ক্লাস করো নাই, 3 নম্বর ক্লাস বুঝে যাবা, 3 নম্বর ক্লাসও কিছুটা বুঝে যাবা। আমি প্রত্যেকদিন ক্লাসে উইল মেক শিওর
যে তুমি বুঝতেছো, বাট এভাবে করে অনেকগুলো ক্লাস যখন হবে, 4টা ক্লাস হয়ে গেছে, 5 নম্বর ক্লাস করতে আসছো, আগের 4টা একটুও দেখো নাই, তার জন্য বুঝতে কিন্তু একটু একটু করে কঠিন হয়ে যাবে। যাহা সত্য তাহা বলিতে হবে, তাই না? আমি পড়ালেখা করব না কিন্তু আমি সব বুঝে যাব, এরকম দস্তভরা তো দুনিয়াতে নাই, তাই না? সো আজকের দিনের জন্য হেসান থাকবে, প্রত্যেকটা ক্লাসে আই উইল মেক শিওর তুমি যদি মোটামুটি পড়ালেখার সঙ্গে থাকো, আমি তোমাকে ওখান থেকে বুঝাইতে পারবো। সেই সক্ষমতা আমার আছে, দীর্ঘদিন পড়ানোর কারণে সেটা আসলে হয়ে গেছে, বুঝে যাই পোলা আমার আসলে পড়ালেখা করে না, এই ক্লাস করে না, এত এঙ্গেজিং ক্লাস নেওয়ার পরে যে ক্লাস করে না, তারে পাইলে ঘুষাইতাম। ওই যে আছে না, ওই যে কি বলে, আর ওই যে দেখবা যে রকি ভাই একটা নতুন মুভি আছে না, টক্সিক, ইয়াসের এই যে ইচ্ছা মতো ঘুষাইতেছে, এই যে টিজারের মধ্যে সে দেখা না, ধ্রিম 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 ঘুষাইতেছে, এরকম ঘুষাবো। ঠিক আছে, ফাইন। তো ক্লাস করতে হবে। আচ্ছা, তো এবার আসো যে আমরা এই সূত্রটা সবাই দেখছিলাম, আমরা এই সূত্রটা সবাই দেখছিলাম। তো এবার আসো, আমরা দেখতেছি এখান থেকে যে আমরা এখান থেকে দেখতেছি যে আমরা এই 5টা তাপমাত্রার মধ্যে সম্পর্ক এখান থেকে পেয়ে গেছি। ওকে, তো একটা কমন কোশ্চেন বহুবার এইচএসসি পরীক্ষাতে আসছে, বহুবার এইচএসসি পরীক্ষাতে আসছে, বহুবার এইচএসসি পরীক্ষাতে আসছে, পাশাপাশি 2-1বার ডিউ অ্যাডমিশন টেস্টেও আসছে। ওকে, তো এই এমসিকিউটা আমরা একটু দেখে নিই। এমসিকিউ বলতে একটা কোশ্চেন আর কি, হ্যাঁ। তো এই কোশ্চেনটাতে আসলে কি বলছে দেখা, এটা খুবই কমন কোশ্চেন। কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, এটা মুখস্থ রাখবো আমরা সবাই, কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই রিডিং দেবে, স্কেল একই রিডিং দেয়, একই রিডিং দেয়, একই রিডিং দেয়, একই রিডিং দেয়, একই রিডিং দেয়। রোজার দিন বুঝতেই পারতেছে, এত চিল্লালে তো গলা শুকায় যাবে, এবং ক্লাসের শুরুতে আমি এমন চিল্লানি দিছি, গল্প টল্প বলে টলে গলা গেছে শুকায়, তাই না? তাতে কিচ্ছু যায় আসে নাই, শুকনো গলা দিয়ে ফাটা বাঁশের মতো চিল্লায় হলো তোমাদের ক্লাস শেষ করবো। আই উইল কিপ মাই এনার্জি ইন দ্য আপ। তোমাদেরকেও আমার সঙ্গে এনার্জাইজ থাকতে হবে। তোমরা বুঝতে পারতেছো যে কতখানি তোমাদেরকে এঙ্গেজ রাখার জন্য, তাই না, কতখানি এঙ্গেজ রাখার জন্য আমি আসলে এনার্জি পুশ করতেছি, এবং তাতে আমি খুব হ্যাপি, আই এম হ্যাপি। ওকে, ফাইন। আচ্ছা দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই রিডিং দেয়, মানে সেলসিয়াসে যত দেখাবে ফারেনহাইটও তাই দেখাবে, সাংখ্যিক মান সমান হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই রিডিং দেয়, সেলসিয়াস স্কেলেও যত উঠবে তাপমাত্রার মান, ফারেনহাইট স্কেলেও তাই উঠবে, মানে ওই দুইটা মিলে গেছে, ওই দুইটা মিলে গেছে, সেইটা কোন তাপমাত্রা। তাহলে সবার আগে কি দরকার, সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক দরকার, সবার আগে দরকার সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা দরকার, তাই না? সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক দরকার। তাহলে এই যে সেলসিয়াস C/5, এই যে ফারেনহাইট F-32/9, তাহলে দেখো এদের মাঝে সম্পর্কটা হচ্ছে C/5, C/5 ইকুয়ালস F-32/9, F-32/9। এখন এখানে যে কথাটা বলেছে যে সেলসিয়াস এবং ফারেনহাইট একই রিডিং দিবে, তার মানে সেলসিয়াস যে রিডিং দিবে ফারেনহাইটও সেই রিডিং দিবে, ধরলাম সেই রিডিং এর মান এক্স। সেলসিয়াসের রিডিং যা হবে ফারেনহাইটের রিডিংও তাই হবে, এবং দুজনের রিডিংই এক্স, দুজনের রিডিংই এক্স। ওকে, দুইজনেরই মানটা হচ্ছে এক্স। ওকে, ফাইন। সেলসিয়াস এবং ফারেনহাইটের সমান, এবং তাদের দুজনেরই রিডিংটা হচ্ছে এক্স, এবং সেই এক্সটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো সি এর ভ্যালু এক্স, x/5, এফ এর ভ্যালু এক্স, x-32/9। তো দেখতে পাচ্ছ এখানে দুই জায়গাতেই রিডিং এক, এখানেও যে রিডিং আসবে এখানেও সেই রিডিং আসবে। এখন এই সমীকরণ থেকে এক্সটা বের করতে হবে, এটা একটি একঘাত সমীকরণ, একঘাত সমীকরণ থেকে এক্স বের করা এটা 9-10-এ আমরা শিখেছি, রাইট? ফাইন। সো দেন বাই সলভিং ইট উইল গেট দ্য আনসার। তো আমি সলভ করে দিচ্ছি, দেখো এই আর গুণন করলে 9x, এটা আর গুণন করলে 5x ইন্টু 32 ইন্টু 5, 32 ইন্টু 5, 32 ইন্টু 5, তাই না? 32 ইন্টু 5, 32 ইন্টু 5, দ্যাট ইজ 160, দ্যাট ইজ 160,
তো দেখো এর পরের লাইন এই যে হয়ে গেছে। তো এখান থেকে খেয়াল করে দেখো এর পরের লাইন, এই 5 এখানে আসলে 4x ইকুয়ালস টু মাইনাস 160। এর পরের লাইন এক্স ইকুয়ালস টু 4 দ্বারা এটা ভাগ করলে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস 40, সোজা কথা মাইনাস 40। তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি, -40 মানে দাঁড়ালো যে -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ফারেনহাইট, এই দুইটা তাপমাত্রা একই, মানে বলতেছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই রিডিং দিবে, এই তাপমাত্রায় -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ফারেনহাইট, এইটাতে একই হয়। ফারেনহাইট স্কেলে যে রিডিং হয় সেলসিয়াস স্কেলে সেই রিডিং হয়। এটা ডিরেক্টলি আমরা মুখস্থ রাখবো, কত এটার আনসার ডিরেক্টলি মুখস্থ রাখবো। আসলে এর পরবর্তীতে এই অঙ্কটা করবো না, এটা বারবার আসে তো ক্লিশে হয়ে গেছে। -40 এটা আসলে বসাও একদম ইজি অঙ্ক, তাই না? -40, এই যে আমরা অনেকে দিয়ে দিচ্ছে, ভাই পাঞ্জাবিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, পাঞ্জাবিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো ওই যে যতগুলা ক্লাস হবে ততগুলা ডিফারেন্ট পাঞ্জাবি পরে আসবো ইনশাল্লাহ, এবং তোমাদের প্রত্যেকটা পাঞ্জাবি ভালো লাগবে। ইলেকট্রিক টেস্ট ম্যান, ওকে ফাইন। আচ্ছা -40 ভাইয়া, আর এন এবং আর স্কেল দিয়ে কি সিকিউতে কোশ্চেন করবে? না, করবে না। আর এন এবং আর দিয়ে সিকিউতে কোশ্চেন এহ জনমে কোথাও কোনো কোশ্চেন করিবে না, বলে দিলাম। যাও, এই আর এন এবং আর রোমার স্কেল এবং র্যাঙ্কিন স্কেল দিয়ে কোথাও কোনো কোশ্চেন করিবে না। তারপরেও আমি এই দুটা এখানে জানায় রাখছি, জেনে থাকছে, দেখি খুব লস হয়ে গেছে, তোমার কি অনেক কষ্ট হয়ে গিয়েছে এটা মুখস্থ রাখতে? ডেফিনেটলি হয়নি। সো এটাই ওকে। মিনহাজ ভাইয়া, এখন থেকে পড়াশোনা শুরু করলে কি অ্যাডমিশনের পড়া কভার করা যাবে? ডেফিনেটলি যাবে। লাস্টের দিন আমি ওই কথাই বলতেছিলাম, তুমি এখন থেকে পড়াশোনা করলে অ্যাডমিশনের পড়া কভার করা যাবে, কিন্তু আমার বলা উচিত তোমাকে যাবে না, আমার তোমাকে বলা উচিত না, কোনোভাবেই যাবে না। বাট আমি সত্যবর্জিত কোনো কথা তোমাকে বলবো না, যাবে, তবে কন্ডিশন অ্যাপ্লাইড যাবে। অনেকদিন পরে ভাইয়ের ক্লাস, আরে ফারহান কি অবস্থা, ফারহান শেখ, ও ফারহান কেমন আছো তুমি? তোমার সাথে দেখা হয় না অনেকদিন হয়েছে। ফারহান, তোমরা ফারহান শেখকে ডেফিনেটলি সবাই চিনো, তাই না? যে ও আমার নেইবার, এই যে বাসার এখানেই থাকে, আমরা মাঝে মধ্যে একসঙ্গে চা খাই, আড্ডা দেই। ফারহান কেমন আছো তুমি? ফারহান এবং ফারদিন, যাই হোক, এখন থেকে পড়লে কি অ্যাডমিশনে চান্স পাওয়া যাবে? দ্য আনসার ইজ ইয়েস, বাট কন্ডিশন অ্যাপ্লাইড। কি কন্ডিশন অ্যাপ্লাইড? আমি যেই মুহূর্তে যেই পোলা বলতেছি এখন থেকে পড়লে কি অ্যাডমিশনে পাওয়া যাবে, তার দুইটা উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে তুমি কোনো কারণে ডিপ্রেসড, তুমি কোনো কারণে একটু মনে করছো পিছিয়ে আছে, এখন থেকে পড়ে পারবা কিনা। তো তাকে আমি অবশ্যই আরও ডিপ্রেশনে ঠেলতে চাই না, অবভিয়াসলি আমি চাই যে হ্যাঁ যাবে, সেটা তো ফেয়ারলি যাবে। কিন্তু এই কথা শোনার পরে যদি তুমি আবার রিল্যাক্স হয়ে যাও যে আরে ভাই বলে দিছে যাবে, তাহলে আমি আজকে থেকে আবার ঘুম স্টার্ট, এতদিন ঘুমাইছিলাম আবার ঘুমাবো, তাইলে আর যাবে না। তুমি যদি কষ্ট করো, তুমি যদি লেগে থাকো, এভরিডে পরিশ্রম করো, তাইলে অ্যাডমিশনে এখন থেকে পড়েও চান্স পাওয়া যাবে। এ ব্যতীত কখনোই সেই চান্সটা পাওয়া যাবে না। ওকে ওকে স্যার, আমি ফার্স্ট পেপারের গ্রুপে, ওকে গেছে, ফাইন স্যার, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি সবসময় সুন্দর, আমি তো সুন্দর তো লাগবেই, তাই না? সুন্দর মানুষকে সুন্দর লাগে। দেখো, হোয়াট ইজ বিউটি? বিউটি ইজ কনফিডেন্স। ওকে, বিউটি ইজ কনফিডেন্স। সো আমার স্টুডেন্ট যারা আছে, তোমরা আমার থেকে সুন্দর, তোমরা আমার থেকে কনফিডেন্ট, ইউ গাইজ আর ইয়ং ইনাফ, রক স্টার। ওকে ফাইন। ভাইয়া ফিজিক্স ভালো লাগে না, কি করবো? আমার ক্লাস করো, তাহলে ভালো লাগবে। আসো ক্লাস করো, মনোযোগ দাও, পিকচারাইজ করো। পিক্টোরিয়াল প্রেজেন্টেশন হচ্ছে গিয়া ফিজিক্সের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং তুমি একটা জিনিসকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটা জিনিসকে তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটা জিনিসকে তুমি দেখতে চেষ্টা করো ছবির মাধ্যমে। দ্যাটস হাউ ইটস ইম্পর্টেন্ট। ওকে, এভাবেই জিনিসটা আস্তে আস্তে করে তুমি বুঝতে শুরু করবা। ওকে, থ্যাংক ইউ লাভিব, এবার আসো, ক্লাসে আসো, মনোযোগ। তাহলে দেখো আমরা এটা বুঝে ফেলছি। এখন আমাদের এখানে এই তাপমাত্রা রিডিংস থেকে আরও কিছু কোশ্চেন আসে। যেমন দেখো, আমরা যে সূত্রটা দেখছি, এই সূত্রটা র ফর্ম কিন্তু এরকম ছিল, C-0 ডিভাইডেড বাই 5, এই যে এই জিরোটা এখানে নাই আর কি, লিখি নাই। তারপরে K-273 ডিভাইডেড বাই 5, দেন F-32 ডিভাইডেড বাই 9, Rn
মাইনাস 492 ডিভাইডেড বাই 9 এবং আর মাইনাস 0 ডিভাইডেড বাই 4। এটা ছিল হচ্ছে কি আমাদের ফর্মুলা। এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা, তাই না? এখন মনে রাখবা যে উপরের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, উপরে যে এই অংশটা, এই উপরের এই অংশটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। দেখো সি মাইনাস 0, কে মাইনাস 273, এফ মাইনাস 32, তারপর আর এন মাইনাস 492, তারপর আর মাইনাস 0, এগুলো তাপমাত্রার পার্থক্য। এইগুলো তাপমাত্রার পার্থক্য। এইগুলো তাপমাত্রার পার্থক্য। সেগুলো যে তাপমাত্রার পার্থক্য হয়, তাহলে আমরা চাইলে এটাকে লিখতে পারবো যে ডেল সি তাপমাত্রার পার্থক্য, এটা হচ্ছে ডেল কে, এটা সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য, এটা ক্যালভিনে তাপমাত্রার পার্থক্য, এটা ফারেনহাইটে তাপমাত্রার পার্থক্য, এইটা র্যাঙ্কিনে তাপমাত্রার পার্থক্য, এইটা রোমারে তাপমাত্রার পার্থক্য। তাইলে এবার আমরা তাপমাত্রার পার্থক্যের একটা সূত্র কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো। তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। আগে যে সূত্রটা আমরা দেখছি, এই সূত্রটা ডিরেক্টলি তাপমাত্রার মাঝে সম্পর্ক, যে এত ডিগ্রি সেলসিয়াস হলে কত ক্যালভিন হয়, কত ফারেনহাইট হয়, কত র্যাঙ্কিন বা কত রোমার হয় সেটা। আর এবার আমরা দেখতেছি তাপমাত্রার পার্থক্যের মধ্যে সম্পর্ক, তাপমাত্রার পার্থক্য। তাহলে দেখো এখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি, ডেল সি বাই 5 ইকুয়ালস টু ডেল কে বাই 5, ডেল কে বাই 5, ডেল এফ বাই 9, ডেল আর এন বাই 9, ডেল আর বাই 4। ওকে, তো বুঝতেছো তাপমাত্রার পার্থক্যের এই সূত্রটা কিন্তু বইয়ে আলাদা করে উল্লেখ নাই, বাট আমাদের কাছে যে পার্থক্য বের করে যে সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য এত ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে কত, তাহলে ডিরেক্টলি এখান থেকে কিন্তু আমরা তাপমাত্রা পার্থক্যের অঙ্কগুলো করে ফেলতে পারবো। ডিরেক্টলি এখান থেকে তাপমাত্রা পার্থক্যের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। লেটস সে একটা অঙ্ক এভাবে বলেছে, ধরে নাও একটা অঙ্ক এভাবে বলছে যে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, এভাবে বললো তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে এই পার্থক্য কত, ফারেনহাইটে এই পার্থক্য কত, তাপমাত্রা পার্থক্য সেলসিয়াসে 5 ডিগ্রি সেলসিয়াস। এখন ফারেনহাইটে সেই পার্থক্যটুকু কত, দেখো এখানে ডিরেক্টলি বলতে দিচ্ছে, বা এভাবে বলতে পারতো যে সেলসিয়াসে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ফারেনহাইটে কতটুকু বৃদ্ধি পাবে, একই কথা। মানে বৃদ্ধি পাওয়া মানে কি, পার্থক্য কত বাড়াইছে। বললো সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য বা সেলসিয়াসের তাপমাত্রা 5 ডিগ্রি বৃদ্ধি করলে ফারেনহাইটে কত ডিগ্রি বৃদ্ধি পাবে। এই সেম কথাটা, এই কোশ্চেনটা আমি এভাবেও লিখতে পারতাম, ইকুইভ্যালেন্ট কোশ্চেন, যে বললো যে সেলসিয়াসে, সবভাবেই আমি লিখে দিচ্ছি। আমি এই যে আমি বলেছি তাপগতিবিদ্যার ক্লাস নিব, আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব। প্রত্যেকটা কথা যেটা মুখে বললে হয় সেটা লিখবো, একটা কথা আছে না বললেও হয় তাও বলবো, কজ বাদ যাবে না কোনো ছোট ছোট ক্ষুদ্র ডিটেলস, আমি সব বলবো। দেখো আমি এই তাপমাত্রা স্কেলের কথাই কতভাবে ঘুরায় পেঁচায় বলতেছি। এখন আমি জানি এখানে নর্থডামের ফার্স্ট বয় থাকতে পারো নর্থডামের ফার্স্ট বয়। আমি তোমাকে বললাম যে আমি কিন্তু তোমাকে ভয় পাই না, বলতে নর্থডামের ফার্স্ট বয় যে হবে সে ডেফিনেটলি অনেক ইন্টেলেকচুয়াল হবে, অনেক কিছু জানে। ভাই আই ওয়াজ দ্য সেম। ওকে, আমি ফার্স্ট ছিলাম না, বাট আমি নরডামের টপ 10-এর মধ্যে পজিশন করা ছেলে ছিলাম। তো বুঝতেই পারতেছো যে আমি তোমাকে আলাদা করে ভয় পাই না যে ওই অনেক কিছু জানে, ওর জন্য কি আমি পড়াচ্ছি সব থেকে দুর্বলতম স্টুডেন্টকে। না, সব থেকে দুর্বলতম স্টুডেন্ট যে আছো তাকে আমি পড়াচ্ছি সবার আগে। ও পারবে, এবার ও পারবে সবকিছু, এই তাপগতিবিদ্যা এবার ও পারবে সবকিছু। আর নর্ডামে যে ফার্স্ট আছে তারাও বলতেছি, দেখো এই যে এই টাইপের অঙ্ক আমি করাচ্ছি, তো তুমি না আজকের দিনে জাজ করতেছো যে আরে নিয়াজ ভাই অঙ্ক করাচ্ছে, এই তাপমাত্রার অঙ্কগুলো তো আমি পারি। হ্যাঁ, আমিও তাই ছিলাম। আমাকে কোনো টিচার যদি হঠাৎ করে তাপমাত্রা অঙ্ক করাই দেবে, রেডি পড়াইতেছে, এটা পড়াইতে হয়, আমি সব জানি। তো যাই হোক, তাদেরকে বলছি এটা 2 নাম্বার ক্লাস। যখন ক্লাসটি 10 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বারে উঠবে, লাস্টের ক্লাসে আইআইটির প্রবলেম সব সলভ করা দেওয়া হবে এবং
সব থেকে দুর্বলতম স্টুডেন্টটাও সেদিনকে সেই অঙ্কটা পারবে। আমি ওই পর্যন্ত যাব, তাপগতিবিদ্যা আমি ওই পর্যন্ত যাব। সব কিছু যা এখন পর্যন্ত বোর্ডে তোলা হয় নাই, মানে এর থেকে তো আমরা সবাই পড়াচ্ছি, আমি সবাইকেই ক্রেডিট দিই, বাট যেটা হয় এত পরিশ্রমের দরকার হয় না, বাট আমি এই প্লে লিস্টে সেই পরিশ্রমটা করে যাব। আজকের দিনে আমি ক খ শিখাচ্ছি, লাস্টের দিনে যে আমি রচনা লিখবো, তো বুঝতেই পারতেছো যে ওই অঙ্কটা পর্যন্ত আমি আসলে বোর্ডে তুলবো। ঠিক আছে, এই যে এখানে এই যে কি বলে বই এনে রেখে দিছি এবং তোমাদেরকে ওই অঙ্ক করাই দেবো, তখন তোমার সেলফ বিলিভ হবে আরে কিসের বুয়েট, কিসের বুয়েট, কিসের ডিউ। আইআইটির অঙ্ক পর্যন্ত আমি আসলে বুঝতেছি পুঙ্খানুপুঙ্খভাবে, বইয়ের অঙ্কগুলো পানি পাবা, পানি পানি পানি, বইয়েরও সব অঙ্ক করাবো। তো বলতেছি, আমি যদি বলি দেখো 0 + 0 কত হয়, সবাই বলো 0, চাইলে ডাবল জিরো লিখতে পারো, তাতে কিছু যায় আসে না, জিরোই তো হবে। ওকে ফাইন। তো তখন তোমার মাথায় রাখতে হবে নিশ্চয়ই ভাইয়ের কোনো উদ্দেশ্য আছে। হুদাই আমি কি আমি কি বোকা যে হচ্ছে গিয়া এটা 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 যখন লিখবো কেন লিখতেছি, ডেফিনেটলি আমার কোনো ইন্টেনশন থাকবে, ওইভাবেই কোনো কিছু শিখতে হবে। তাহলে আমি যেটা যেটা যেমনে যেমনে বলবো এমনি এমনি শিখতে থাকবা। সহজ জিনিস শিখতে 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 আস্তে 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 আস্তে, ওই দাঙ্গালে একটা একটা গান আছে না, ওই গানটা আমার খুব পজিটিভ ভাইব দেয়, যখন জিম করি তখন ওই গানটা শুনি, যে ওই আছে না, যে একটু একটু করে পরিশ্রম করতেছে, পারতেছে না হার্ডে, লাস্টে যায় জাস্ট মনস্টার। ওকে, উই উইল বি দ্যাট ইনশাআল্লাহ। ফাইন, এবার আসো। এই জন্য যেখানে আমি যে সময়টা স্পেন্ড করতেছি আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে পড়তে হবে। ওকে ফাইন। সেলসিয়াস, এ কই গেল, ওকে এই যে এখানে ছিলাম, যে এই কোশ্চেনটা এভাবে করেও লিখতে পারে যে সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস 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 স্কেলে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে একই কোশ্চেনে দুইটা, বৃদ্ধি করলে ফারেনহাইটে কত বৃদ্ধি পাবে, ফারেনহাইটে 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 কত বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, ফারেনহাইটে কত বৃদ্ধি পাবে, একই কোশ্চেন কিন্তু দুইটা। তাপমাত্রা পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে পার্থক্য কত, আবার একই কথা, যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ফারেনহাইটে কত বৃদ্ধি পাবে, মানে বৃদ্ধি করছি মানে কি, এটাই তো পার্থক্য, এতটুকুই তো পার্থক্য। ওকে, তাহলে ফারেনহাইটে কতটুকু পার্থক্য হবে। তো দেখো আমরা পার্থক্যের সূত্র কিন্তু এখানে শিখে ফেলছি, দেখতেছি ΔC/5 = ΔF/9, সেলসিয়াস এবং ফারেনহাইটের মাঝে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা করে ফেলতে পারবো ΔC/5 = ΔF/9, ΔF/9। তাহলে সেলসিয়াসের পার্থক্য কত বলেছে, আমাদেরকে বলেছে সেলসিয়াসের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের পার্থক্যটা হচ্ছে গিয়া 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 5 বসা দিব, তাহলে এখানে যদি 5 বসে দিই, তাহলে 5/5, 5/5 ইকুয়ালস ΔF/9, ইকুয়ালস ΔF/9। এখান থেকে যদি আমরা সলভ করি, দেখতেছো এই 5 এর সঙ্গে এই 5 যাবে কেটে, তাহলে ΔF ইকুয়ালস আসবে 9। তার মানে ফারেনহাইটে 9 ফারেনহাইট, 9 ফারেনহাইটের পার্থক্য হবে, 9 ফারেনহাইটের পার্থক্য হবে, 9 ফারেনহাইটের পার্থক্য হবে। সেলসিয়াসের পার্থক্য যদি 5 হয়, তাহলে ফারেনহাইটে সেটা হবে হচ্ছে গিয়া 9, তাহলে ফারেনহাইটে সেটা হবে হচ্ছে গিয়া 9। তাহলে নিশ্চয়ই সবাই এই জিনিসপত্রগুলা আমরা বুঝে ফেলছি, ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। আমরা এখন চাইলেই যে কোনো তাপমাত্রা দিলে যে কোনো তাপমাত্রায় কনভার্ট হইতে পারবো, আমরা চাইলে যে কোনো তাপমাত্রা দিলে যে কোনো তাপমাত্রায় কনভার্ট হতে পারবো, আমরা যে কোনো তাপমাত্রায় পার্থক্য দিলে যে কোনো তাপমাত্রায় অন্য তাপমাত্রায় সেটার পার্থক্য বের করতে পারবো, আমরা এটা পেরে ফেলছি। এবার আসো, এই টপিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা এইচএসসি পরীক্ষাতে আসতে পারে বা যে কোনো পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এই অঙ্কগুলাই এই টপিকের সব থেকে বেশি 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 আসে। ওকে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ 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 থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এই অঙ্কগুলো যারা একটু বইটই খুলছো,
আমি জানি মেজরিটি সেকেন্ড পেপারে বই খোলার কথা না এখন, বা অনেকে হয়তো বা খুলছো, তারা এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক দেখে থাকছো। এইটা এরপরে এই যে প্রথমে একটু অঙ্কের দিকে আসতেছি আমরা আর কি, হ্যাঁ এর আগে আচ্ছা এবার আসো ত্রুটিপূর্ণ থার্মোমিটার। হ্যাঁ, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো এই অঙ্কগুলোতে কি হয়, এই অঙ্কগুলোতে যেটা হয়, একটা থার্মোমিটার থাকে, এটা নষ্ট, নষ্ট একটা নষ্ট থার্মোমিটার থাকে, এবং সেই নষ্ট থার্মোমিটারে দাগ কাটা উল্টাপাল্টা থাকে। এখন ওই থার্মোমিটার দিয়ে এক ডাক্তার, মনে করো এক হাতুড়ে ডক্টর, একটা নষ্ট থার্মোমিটার নিয়ে আসছে এক রুগীর ট্রিটমেন্ট করতে। এই জ্বর মাপতে হবে তোমার, তো জ্বর মাপার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে আসছে। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে সে জ্বর মাপবে, তাহলে সে কী পাবে? উল্টাপাল্টা আনসার পাবে না, ভুল আনসার পাবে না, থার্মোমিটারে ভুল আছে, তাই না? অ্যারোনিয়াস। সো থার্মোমিটারে ভুল আছে, এটা দিয়ে সে জ্বর মাপতে যাবে, জ্বর মাপতে যেয়ে সে উল্টাপাল্টা আনসার পাবে। কিন্তু সেই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে আমরা চাইলে কিন্তু অ্যাকুরেট রিডিংটা পেতে পারি। ওকে, তো সেটাই আমরা এখানে শিখবো। তো এখানে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকবে, তাহলে এইটা আমরা শিখবো একটা অঙ্কের মাধ্যমে, এটা আমরা শিখবোই একটা অঙ্কের মাধ্যমে, এটা আমরা শিখবোই একটা অঙ্কের মাধ্যমে, কারণ এখান থেকে অঙ্কই আসে। তাহলে চলো আমরা সেই অঙ্কের স্টেটমেন্টটা একটু জেনে নিই। তো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকবে। তো বলা আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে, ত্রুটিপূর্ণ 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 থার্মোমিটারে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, বরফ বিন্দু ও বাষ্পবিন্দু, ও বাষ্পবিন্দু, বরফ বিন্দু ও বাষ্পবিন্দু যথাক্রমে, আমার সঙ্গে সঙ্গে সব কিছু তুলবা, বরফ বিন্দু ও বাষ্পবিন্দু যথাক্রমে, যথাক্রমে 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 2 ডিগ্রি সেলসিয়াস ও 2 ডিগ্রি সেলসিয়াস ও 2 ডিগ্রি সেলসিয়াস ও 2 ডিগ্রি সেলসিয়াস ও 98 ডিগ্রি সেলসিয়াস। এটা কি ত্রুটিপূর্ণ না? ডেফিনেটলি তুমি এটা দেখেই বুঝে গেছো যে বরফ বিন্দু হওয়ার কথা 0, ওইটা হচ্ছে গিয়ে 2 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারে তো বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে বলতেছে 2 ডিগ্রি সেলসিয়াস, এ তো ঝামেলা আছে তো। এবার আরো দেখো, বলতেছে বাষ্পবিন্দু নাকি 98 ডিগ্রি সেলসিয়াস। তুমি তো মেধাবী, তোমার তো মাথা মাথা গরম হয়ে গেছে। এই কয় কি, কয় কি মানে sorry, কয় কি যে হচ্ছে গিয়া বরফ বিন্দু হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পবিন্দু হচ্ছে গিয়া 98 ডিগ্রি সেলসিয়াস। এলা কয় কি, তাই না? এটা ভুল কয়। তার মানে বুঝতেছে এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটা বলেই দিছে এই থার্মোমিটারে ঝামেলা আছে, ঝামেলা আছে, এটা ডিস্টার্ব তো, এটা একটা কিছু একটা করতে হবে। যাই হোক, আর এবার এখন এই থার্মোমিটার থেকে একটা রুগীর রোগ মাপছে। এই ডক্টররা কিন্তু অঙ্ক টঙ্ক ভুল করে, হ্যাঁ, এই ডক্টররা কিন্তু এই যে অঙ্ক টঙ্ক পারে না, অঙ্ক টঙ্ক ভুল করে। তো এই ডক্টর হচ্ছে গিয়া, এই হাতুড়ে ডক্টর, এই পারে না, এবং হচ্ছে গিয়া এই অঙ্ক এবার ভুল করবে। ওই কি করছে, এই নষ্ট থার্মোমিটার দিয়ে এই রুগীর চিকিৎসা করে দিতেছে। এখন সে করলো কি, সে করলো কি, সেটা করলো যে ওই থার্মোমিটার দিয়ে, ওই থার্মোমিটার দিয়ে, ওই থার্মোমিটারে, ওই থার্মোমিটারে কোনো বস্তুর তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা, ওই থার্মোমিটারে 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 কোনো বস্তুর তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা, ওই থার্মোমিটারে কোনো বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে সঠিক তাপমাত্রা কত? 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 তাই না? সঠিক তাপমাত্রা কত? সঠিক তাপমাত্রা কত? ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু এবং বাষ্পবিন্দুর যথাক্রমে 2 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি সেলসিয়াস। ওই থার্মোমিটারে কোনো বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে সঠিক তাপমাত্রা কত? তার মানে এটা তো খুবই সিম্পল, এটা তো খুবই সিম্পল যে, এটা তো খুবই সিম্পল যে ওই থার্মোমিটারে কোনো বস্তুর তাপমাত্রা আসছে 40, এটা ভুলই আসছে, ওই থার্মোমিটারে ঝামেলা আছে, ডিস্টার্ব, তাহলে তো ঝামেলা আছে। এখন ওই ডক্টর যদি ম্যাথমেটিক্সে দুর্বল হয়, ওই ডক্টর যদি ম্যাথমেটিক্সে দুর্বল হয়, তাইলে তো ওই ডক্টর এই জ্বর ভুল মাপবে, ভুল জ্বর মাইপা তো ভুল ট্রিটমেন্ট করবে, তাই না? এই ডক্টররা কিন্তু অনেক সময় অঙ্ক পারে না, হ্যাঁ, তোমাদের সবাইরে বলতেছি, ডক্টররা এই অনেক সময় অঙ্ক পারে না। এই কথাটা একটা মিথ্যে কথা, সত্য কথা বলতে এই কথা মিথ্যে কথা। এমন কোনো ডক্টর নাই যে অঙ্কে এ প্লাস পায় না, যাই দেখো, এমন ডক্টর কেউই নাই যে অঙ্কে এ প্লাস পায় নাই। সত্যি কথা বলতে কি, যারা আসলে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং বলো, ডক্টর বলো,
আর যেটাই বলো পাবলিক ইউনিভার্সিটি বা টপ প্রায়োরিটি ইউনিভার্সিটি বা টপ টায়ার্স ইউনিভার্সিটিগুলোতে চান্স পায়, এরা মেজরিটি আসলে সব সাবজেক্টেই ভালো থাকে। শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের সময় তাদের প্রিপারেশনের জগৎটা একটু আলাদা হয়, সফিস্টিকেটেডলি প্রিপারেশন নয়। আদারওয়াইজ দুর্বল হলে তো সেটা না। তারপরও আমি তোমাদেরকে বলবো, এই ডক্টরি পড়তে যে অঙ্ক না করতে করতে একদম মাথা বোতা হয়ে যায়। যারা ডক্টর আছে তারা মন খারাপ না করি, দ্যাটস দ্য ট্রুথ। আমি একটা স্টোরি আসলে বলতে চাই, আমার বন্ধু শুনলে আসলে খুব মন খারাপ করবে, তাও আমি এটা মেনশন করতে চাই। আমার বন্ধু রিসেন্টলি, আমার একদম স্কুল বাডিস রিসেন্টলি, সে হচ্ছে ওই যে কি বলে ডক্টর স্পেশাল বিসিএসে ডক্টর হয়েছে। মানে এমনিতে সে ডক্টরি পড়ছে এবং স্পেশাল বিসিএসে সে টিকে হচ্ছে গিয়া ডাক্তার ক্যাডার হয়েছে সে। তো আমি হচ্ছে গিয়ে দাঁতের আমার প্রবলেম হয়েছে, ডেন্টিস্টের কাছে গেছি, এখন ডেন্টিস্ট আমার দাঁতে রুট ক্যানাল করছে। রুট ক্যানাল করার পরে কতগুলো মেডিসিন দিছে, ব্যথার জন্য কতগুলো মেডিসিন দিছে, এখানেই কোথায় ছিল প্রেসক্রিপশন, যাই হোক কতগুলো ব্যথার মেডিসিন দিছে, ব্যথা উঠলে এই ওষুধ খাইতে হবে, সঙ্গে একটা অ্যাসিডিটির অ্যাসিফিক্স, এটা হচ্ছে গিয়ে ওষুধটা দিছে। এখন আমি বেরোনোর পরে ওই দিনই ওই বিসিএস এর রেজাল্ট দিছে। আমার বন্ধু যে হচ্ছে গিয়ে বিসিএস এ ডক্টর ক্যাডার হয়েছে, তার সঙ্গে আমার দেখা স্কুল বাড়ির, আমরা ঘুরতেছি, আমি দাঁতের কাজ করে বের হয়েছি। এখন এমনিতেই আমি যখন ওষুধটা নিচ্ছি প্রেসক্রিপশন দেখে, তখন দোস্ত ওরা দেখাইছে, দেখতো ও আমার সঙ্গে এমনি যাচ্ছিলাম আমরা আর কি, যে এটা কি, ও বলতেছে এটা হচ্ছে গিয়া তোর একটা ওষুধ দেখা, বলতেছে দোস্ত এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করিস। ও বলার পর আমি একটু কনফিউজ হয়েছি, কি কয় এটা অ্যান্টিবায়োটিক ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে? ডক্টর তো যে ডেন্টিস্ট সে তো আমাকে বললো এটা ব্যথার ওষুধ, ব্যথা উঠলে খায়। তো ওকে আর আমি আসলে এমব্রাস করি না, আমি আর ওকে আসলে কি বলে ব্যাড ফিলটা দেইনি, আমি ওটা কিনে নিয়ে আসছি। বলে কি কি অ্যান্টিবায়োটিক তো ফুল কোর্স তো কমপ্লিট করতেই হবে। আমি বুঝলাম না কি কইলো এটা, আবার আমার বুঝাই দেবো, মুখের মধ্যে অনেক বেশি আসলে থাকে ওই কি বলে জামসম থাকে, তো অ্যান্টিবায়োটিক খাইতে হয় বুঝছিস না, এখানে তো রুট ক্যানাল করতে হবে না। ওকে, হি ইজ ডক্টর। তো আমি এটা মেনে নিলাম এবং বাসায় এসে আমি 7 দিন টানা ওই অ্যান্টিবায়োটিক খাইতেছি। খাওয়ার পরে আমি 8 নম্বর দিন ডেন্টিস্টের কাছে গেছি, যে বলছে হ্যাঁ আমি ওষুধ তো সব খেয়ে আসছি। বলছি আপনি কি সবগুলো ওষুধ খাইছেন? আমি বলছি হ্যাঁ একদম কোর্স কমপ্লিট। তো তখন বললো যে এটা তো দিছি আপনার ব্যথা উঠলে তখন খাবে, এতগুলো পেন কিলার আপনি খাই ফেলছেন? এতগুলো পেন কিলার আপনি সকাল বিকাল 3 বেলা করে এই পেন কিলার গুলো খাইতেছেন? হ্যাঁ আমি তো খাইলাম, আমার বন্ধু তো আমার এক্সট্রা জ্ঞান দিল। তো যাই হোক, তারপরে আমি হচ্ছে গিয়া খুব ভগ্ন মনে দেখায় ওরে আমি খুঁজি, ওর পরে আমার এখনো দেখা হয় না। আমার বন্ধুর নাম রেদোয়ান, যাই হোক বলে দিলাম নাম, যে ওরে আসলে ওর পরে আমার ওর সঙ্গে দেখা না। দোলে বলে, ভাই তুই মানুষ মারিস না, তুই মানুষ মারিস না, তুই মানুষ মারিস না, এই কথা বলছে তো ফানা পার্ট, ওইটা হয়তো বা ও খেয়াল করে না, বলে ফেলছে, বাট এটা তো সে বলছে, তো আমি কেন বলবো না? তখন আমি ওকে জাজ করছি যে ছোটবেলা থেকে আমরা যখন পড়ালেখা করতাম, আমি ছিলাম ফার্স্ট, ভাই তুই ছিলি হচ্ছে গিয়ে ভালো স্টুডেন্ট, যাই করে এবার ইট ইজ, কিন্তু কথা হচ্ছে তুই এরকম ভুলভাল কেমনে বলতে পারলি ভাই? একটা পেইন কিলার রে তুই অ্যান্টিবায়োটিক না কি বলে চালাই দিলি, হায় হায় রে, এমনি করে ট্রিটমেন্ট করলো, সর্বনাশ। ওকে ফাইন, আসো 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 আসো, আমরা ক্লাসে চলে আসি, আমরা আমরা ক্লাসে চলে আসি, মজা করছি দোস্ত, এই মাইন্ড করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আনসার দিয়ে ফেলছো, ভেরি গুড লাবিব আহমেদ, লাবিব, লাবিব ভেরি গুড। এবার আসো, জানি না লাবিব আনসার হচ্ছে কিনা, যাই হোক আমরা মিলাই দেখি, এটা হতে পারে অথবা, তাই না? অনেকে মাসুমা, মাসুমা আক্তার হচ্ছে গিয়ে ই দিছো, ফাইন। এবার আমরা এই অঙ্কটা করবো, এই সবাই ক্লাসে থাকতে হবে, ভাই বন্ধু যে যেখানে আছে সবাইকে ক্লাসে যুক্ত করতে হবে, তাই না? পড়ালেখা এমনিতেই কারো ভালো লাগে না, তিতা করলার মতো লাগে। তার মধ্যে এই যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটিকে আমি, ফিজিক্সের ভিতরে কিছুটা কেমিস্ট্রি ফ্লেভার, সেই চ্যাপ্টারটিকে আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করে দিব। এই চ্যাপ্টার ফুল যখন শেষ হবে তখন তুমিই বলবা যে নিয়াজ ভাইয়ের সঙ্গে এই চ্যাপ্টারটা করা তোমার জীবনে বেস্ট ডিসিশন ছিল। ওকে, হাসি আসতেছে এটা চিন্তা করে, একটা চ্যাপ্টার করা একটা মানুষের জীবনে বেস্ট ডিসিশন কেমন হয়, মানে এইটা তোমার লাইফে ফিজিক্স পড়ার ক্ষেত্রে নতুন মোড় আনবে এবং তোমার তখন থেকে তুমি বেস্ট ডিসিশন দেওয়া শুরু করবে। ওকে ফাইন, এবার আসো দেখো, এই টাইপের অঙ্ক যখন আমরা করব, এই টাইপের অঙ্ক যখন আমরা করব, এই টাইপের অঙ্ক যখন আমরা করব, তখন এই টাইপের অঙ্ক যখন আমরা করব, তখন আমরা দুইটা থার্মোমিটার আগে নিয়ে নিব। আমরা দুইটা থার্মোমিটার আগে নিয়ে নিব, দুইটা থার্মোমিটার নিব। দেখো এদের মধ্যে কম্পেয়ার করব, এই অঙ্কগুলোতে একদমই প্যাচ লাগানো যাবে না, এদের মধ্যে কম্পেয়ার করব। দেখো এই যে দুইটা থার্মোমিটার, এই যে দুইটা থার্মোমিটার নিব, একটা এরোনিয়াস আর একটা কারেক্ট। ওকে, একটা ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে গিয়ে সঠিক। এইটা ত্রুটিপূর্ণ, এইটা ত্রুটিপূর্ণ, আর এটা সঠিক নির্ভুল। এইটা একটা ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে গিয়া সঠিক। ওকে, দুইটা আমরা পাশাপাশি আঁকবো। এরপর এদের মধ্যে কম্পেয়ার করব, যেমনি করে তাপমাত্রা স্কেল আমরা নির্ণয় করছিলাম না,
গলা শুকায় কাট হয়ে গেছে। ও সো এদের মধ্যে আমরা এই যে যেভাবে করে আমরা এই সূত্রটা আনছিলাম ঠিক সেভাবে করে এদের মাঝে আমরা কম্পেয়ার করব। দেখো যে দেখো যে দেখো যে দেখো যে দেখো যে দেখো যে এই যে বরফ বিন্দু আর এই যে বাষ্পবিন্দু, এই যে এই যে এই যে এই যে এই যে মনোযোগ, এই যে এই যে বরফ, এই যে বাষ্পবিন্দু। ওকে ফাইন, তাহলে দেখো যে এইটা হচ্ছে বরফ বিন্দু, এটা কোন বিন্দু? এটা এটা বরফ বিন্দু, এটা হচ্ছে বরফ বিন্দু, এটা বরফ বিন্দু, এইটা বরফ বিন্দু, এইটা বরফ বিন্দু। ওকে, আর এই যে উপায় দেখতেছো এইটা হচ্ছে গিয়া বাষ্পবিন্দু, এটা হচ্ছে বাষ্পবিন্দু, এইটা বাষ্পবিন্দু, এইটা বাষ্পবিন্দু, এইটা বাষ্পবিন্দু। এখন দেখো ত্রুটিপূর্ণতা তো ভুল আছে তো এখানে, তাই না? ত্রুটিপূর্ণতা তো ভুল আছে। আমরা সবাই জানি যে বরফ বিন্দু হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা সবাই জানি। বাট এখানে ওরা বলছে যে ত্রুটিপূর্ণতাতে নাকি বরফ বিন্দু 2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা ভুল। এই দেখো যেটা এখানে 0 সেটা এখানে 2, যেটা এখানে 0 সেটা এখানে 2, যেটা এখানে 0 সেটা এখানে 2। ওকে, ঠিক তেমন করে এই ক্লাসে সবাই থাকতে হবে, বন্ধু বান্ধব মেনশন করতে থাকো, সবাই যেন ক্লাসে থাকি। ওকে ফাইন। এরপর বাষ্পবিন্দু, বাষ্পবিন্দু আমরা সবাই জানি এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সেখানে সেখানে আমাদের এই জায়গাতে বাষ্পবিন্দু বলছে 98। দেখো সঠিকটাতে হবে 100, বাট ত্রুটিপূর্ণটাতে সেটা হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণতাতে 98 ডিগ্রি সেলসিয়াস। আগে আমরা এই কাজটা করে ফেলবো, এই ছবিটা এঁকে ফেলবো। এরপর আসো, এরপর আসো, এরপর আসো, এরপর আসো, এরপর যেটা, এরপরে যেটা সেটা হচ্ছে গিয়া এখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে একটা তাপমাত্রা আসছে 40 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে একটা তাপমাত্রা আসছে 40 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে একটা তাপমাত্রা আসছে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা আসছে হচ্ছে গিয়া 40 ডিগ্রি সেলসিয়াস। এইটা ত্রুটিপূর্ণটাতে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা তো ভুল, এটা তো ঠিক না, ত্রুটিপূর্ণতা তো ভুলই আসে, তাই না? তাইলে তাইলে আমাদের দেখতে হবে এইটার ইকুইভ্যালেন্ট সঠিক তাপমাত্রা থিটা কত হবে, এটাই আমাদের বের করতে হবে। সঠিকটাতে এটার তাপমাত্রা কত হবে, সঠিকটাতে এইটার তাপমাত্রা কত হবে। এইখানে যখন 40 বলছে, সঠিকটাতে এইটার তাপমাত্রা কত হবে, সঠিকটাতে এটার তাপমাত্রা কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা ফাইন। তো আমরা এটা বের করতে চাই, তাহলে কেমনে করব? অনুপাতের নিয়ম দিয়ে করব। ওই যে আমরা এটা করেছিলাম, তোমাদের সবার মনে আছে, আমি জানি কেউ ভুলো নাই, কেউ আমাকে ভুলে যেতে পারো না। আমার লাস্ট ক্লাসে আমাকে ভুলে যাওয়া সহজ নয়। ওকে, কেউ আমাকে ভুলে যেতে পারো না। তো এবার দেখো যে এইখানে আমরা এটা দেখছিলাম যে এতটুকু দৈর্ঘ্য ডিভাইডেড বাই এতটুকু দৈর্ঘ্য, এইটুকু বা এইটুকু, আবার এতটুকু দৈর্ঘ্য ডিভাইড বাই এতটুকু দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের যে অনুপাত, এই ক্ষুদ্র দৈর্ঘ্য আর এই বৃহৎ দৈর্ঘ্য, এদের অনুপাত তো ফিক্স থাকবে। ত্রুটিপূর্ণ হোক আর সঠিক হোক, দুইটার ক্ষেত্রেই বুঝতেছো এই দৈর্ঘ্য বাই এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বাই এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের অনুপাত তো ফিক্স থাকবে। ওখানে ত্রুটিপূর্ণ কেন? কারণ এখানে ভুল লেখা আছে, রিডিংয়ে লেখা আছে ভুলে 2 আর 98 লেখা আছে, এই জন্য ত্রুটিপূর্ণ, মানে ভুলভাল লেখা এখানে, সংখ্যাগুলো উল্টাপাল্টা। কিন্তু কথা হচ্ছে এই দৈর্ঘ্যের অনুপাত তো ফিক্স থাকবে। তাহলে এই দুই অনুপাত সমান ধরে আমরা আসলে আনসারটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো তো ত্রুটিপূর্ণতাতে মনোযোগ, এই যে হয়ে গেছে, এই 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 এই- 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 এই হয়ে গেছে। দেখো যে দেখো যে দেখো যে দেখো যে দেখো যে এইটা হচ্ছে 40, এটা হচ্ছে 2, তাহলে এই ছোট দৈর্ঘ্যটা কত হবে? 40 মাইনাস 2, তাই না? এটা 40, এটা 2, তাহলে 40 মাইনাস 2, এই ছোট দৈর্ঘ্যটা হবে 40 40 40 40 40 মাইনাস 2। ওকে ফাইন, বুঝতে পারতেছো? এটা হচ্ছে 40, এটা হচ্ছে 2, দ্যাট মিনস 40 মাইনাস 2 এতটুকু। তাহলে এতটুকু কত হবে? 98, এটা 2, তাহলে এই পার্থক্য হবে 98 মাইনাস 2, 98 98 মাইনাস 2, 98 মাইনাস 2। ওকে, 98 মাইনাস 2, এটা হচ্ছে 40 মাইনাস 2 এতটুকু, আর এতটুকু হচ্ছে 98 মাইনাস 2, এতটুকু হচ্ছে 98 মাইনাস 2। এরপর 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 এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে থিটা মাইনাস 0, এই দৈর্ঘ্যটা থিটা মাইনাস 0, এই ছোট দৈর্ঘ্যটা থিটা মাইনাস 0, একটা থিটা আর একটা 0, এই থিটা মাইনাস 0, এটাকে আমরা থিটা ধরছি। আর এই বৃহৎ দৈর্ঘ্যটা 100 মাইনাস 0, 100 মাইনাস 0, 100 মাইনাস 0। দেখো এদের অনুপাত তো সমান, এই যে হয়ে গেছে, হয়ে গেল। দেখো কত সহজে হয়ে গেল। এখানে বিয়োগ করলে থাকবে হচ্ছে 38,
আর এখানে বিয়োগ করে থাকবে হচ্ছে 96, আর এখানে θ/100। তাহলে বুঝতেছো, এখান থেকে আমরা থিটা পেয়ে গেছি। থিটা হচ্ছে 38 ডিভাইডেড বাই 96 ইন্টু 100°C। আনসার হয়ে গেছে। এই কোথায়, এই তো পেয়ে গেছি। ফাইন, 38 ডিভাইডেড বাই 96 ইন্টু 100, এবং এটার আনসার, হ্যাঁ এটার আনসার 3958°C। 3958°C, এক্স্যাক্টলি। সুমাইয়া ইব্রাহিম ঠিক আনসার দিয়েছো। সুমাইয়া ইব্রাহিম ঠিক আনসার দিয়েছো। সুমাইয়া ইব্রাহিম ঠিক আনসার দিয়েছো। এটার আনসার 39.58। এই যে সুমাইয়া ইব্রাহিম, তোমাকে তো পাইছি। তোমাকে কেন পাইছি আমি একটু বলতেছি। কালকে একটা মজার ব্যাপার হয়েছে। মজার ব্যাপারটা কি হয়েছে, যে তোমরা যারা নোট পোস্ট করছো, এই আনসার কে কে দিছো? একজনে কনফিডেন্টলি 38 আনসার দিছিলাম মনে হয় এর আগে, এই বলছিল লাবিব। তো দেখো, তো কথা হচ্ছে গতকালকে কি হয়েছে, গতকালকে হচ্ছে এরকম যে তোমরা সবাই নোট পোস্ট করছো। আমি অ্যাপারেন্টলি সবাইকেই কমেন্ট ব্যাক করছি, সবার নোট আমি দেখছি। তো দেখতেছি সবাইকে কমেন্ট করতেছি। তো কারো একটা আইডিতে, মানে এইটা না একটা চিরন্তন সত্য কথা, যে গার্লস আর অলওয়েজ জেলাস। কেন বলতেছে এটা একটু বলে নি। আমি দেখছি, আমি সব কিছু স্পেসিফিকলি মনে রাখছি। তো হঠাৎ করে আমি দেখতেছি আমার আইডি থেকে কমেন্ট করতেছি, একটা সময় হঠাৎ করে আইডি সুইচ হয়ে আমি RMH এর আইডিতে চলে আসছি, তাই না, আমাদের পেজের আইডিতে চলে আসছি। তা আমি খেয়াল করি নাই যে আমি এখন নিয়াজ মোহাম্মদ ফয়সালের আইডিতে না, আমি এখন হচ্ছে গিয়ে পেজের আইডিতে আছি। তো আমি তো কমেন্ট করতেছি, পোস্ট আসতেছে, কমেন্ট করতেছি। তো আমি কোনো একটা স্টুডেন্টের পোস্টে কমেন্ট করছি যে সুপার হয়েছে, এবং এটা হচ্ছে পেজের কি বলে, পেজের আইডি থেকে করছি আর কি। আমি খেয়াল করি নাই যে আমি তখন পেজের আইডিতে আছি আর কি। এইটা করার পরে দেখলাম এই সুমাইয়া ইব্রাহিম, ও এসে কমেন্ট করছে, প্রচণ্ড অভিমান নিয়ে কমেন্ট করেছে, ভাইয়া আপনারা সব জায়গায় কেন কমেন্ট করেন না পেজের আইডি থেকে, ওর আইডিতে করলেন, আমরা কি ভুল করছি, আমারটাই কেন হচ্ছে গিয়া কমেন্ট করেন না। তখন আমি এখানে অ্যাপোলজি লিখে দিলাম যে ডোন্ট গেট জেলাস, যাই হোক হোয়াটএভার ইট ইজ। তো ওইটা আমি ছিলাম হোয়াটএভার। তো অল আই এম ট্রাইং টু সে, সেটা হচ্ছে গিয়ে যে তোমরা সবাই নোট পোস্ট করবা, দ্যাটস হোয়াই ইটস ইম্পর্টেন্ট। ওকে, কে কোন আইডি দিয়ে আসলে ওটাতে কমেন্ট করলো এটা ইম্পর্টেন্ট না। তুমি যখন নোটটা করতেছো, তখন ইউ আর ইনভেস্টিং ইউর সেলফ, ইউ আর গেটিং ইউর হ্যান্ড ডার্টি। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ইউ আর গেটিং ইউর হ্যান্ড ডার্টি। দ্যাট মিনস তুমি ওইটা করার মাধ্যমে তুমি জিনিসটার ভিতরে ঢুকে যাচ্ছ, তোমার মাথায় একটা নিউরাল প্যাটার্ন তৈরি হচ্ছে। তুমি যখন লিখতেছো, তুমি যখন নোটটা করতেছো, একবার লিখা 10বার পড়ার থেকে উত্তম। এবং তুমি যখন লিখতেছো, তোমার মাথার ভিতরে একটা প্যাটার্ন তৈরি হইতেছে, এবং ওই প্যাটার্নটা যখন তোমার মাথার ভিতরে তৈরি হইতেছে, তখন ওইটা তোমার জন্য ভোলা কঠিন, ওইটা স্থায়ী মেমোরি হিসেবে তোমার ভিতরে চলে আসতেছে। দ্যাটস হোয়াই আই এম সেইং যে তোমার ওই নোট করাটা এই জন্য ইম্পর্টেন্ট। আমি ওখানে অ্যাপ্রিসিয়েট তোমাদেরকে করবই। ওকে ফাইন, কি ওই কই কি কোনো কমেন্ট পড়তে বলছো? দাও 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 পড়ি। ওকে ফাইন, আচ্ছা ওকে, কি ছিল? আচ্ছা স্যার এখানে ফ্রেন্ড পাবো কই, সবাই অপরিচিত, এই জন্য কাউকে ফ্রেন্ড কেন দরকার, কি বললা এটা? আচ্ছা ওকে ফাইন, কোনো ফ্রেন্ডের দরকার নাই। যাই হোক অনেকবার তোমরা সবাই পড়বা, এবং মনে রাখবা যে এই ঠিক আছে, এই যে আনসার মিলছে তাই না, এই যে সোহাদ দেবস্তি বলছো আনসার, যে এবার মিলে গেছে তাই না, সবাই নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক, আচ্ছা, জিনিয়া বলছো আহ, ঠিকই তো বলছে, RMH এ সবাইকে দেয়, আমাদেরকে রিপ্লাই দেয় না। আরে বাবা, আচ্ছা স্যার HSC-তে একটা ক্লাস দেন, তাইলে আমরা HSC-তে পড়া বুঝতে পারবো। জোবায়ের মঈন বলছো, আমি HSC-তে ক্লাস আসলে নেই না, আমি SSC-তে ক্লাস নেই না, বাট তোমাদের একটা SSC-তে ক্লাস নেওয়ার আমার ইচ্ছা তৈরি হয়েছে ইনশাল্লাহ স্যার। এটাও ইম্পর্টেন্ট, সবাইকে দিবে, না হলে কাউকে দিবে না। ওকে ফাইন, এই শুরু হয়ে গেছে, যাই না, এই সবাইকে দিতে হবে। এখন আমার দুটো করে কমেন্ট করতে হবে, একটা হচ্ছে আমার আইডি থেকে সবাই কমেন্ট করে, পরে পেজের আইডি থেকে আবারও কমেন্ট। আরে ভাই ওইটা আমি কি বলতেছি যে ওইটা আমি। তো তোমাদের কাছে পেজ থেকে রিপ্লাইটা এত ইম্পর্টেন্ট মনে হইলো? নিয়াজ ভাইয়ের আইডি থেকে যে বলতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, এইটা তোমার গায়ে লাগে না? এই কমেন্টই করবো না। এই আজকে থেকে যারা ক্লাসে হচ্ছে গিয়া নোট দিবা, আমার আইডিকে তোমার এতটা থুমকো মনে হইলো?
আরে ভাই ওই পেজের আইডি থেকে তো আমি কমেন্ট করতেছিলাম, যাক ভুলে ওই সময় খেয়াল করি না যে আমি পেজে আছি। ওয়াই গেট জেলাস, ডোন্ট গেট জেলাস, ওয়াই সো সিরিয়াস, এই জোকার বললো ওয়াই গেট জেলাস। যাই হোক, অল আই এম ট্রাইং টু সে, আমি যেটা বলছিলাম আমরা যেখানে ছিলাম, ওকে তোমরা নোট করবা, সবাই নোট করবা, আমি কমেন্ট করে দিব। ওই মনে করবা যে পেজ থেকে কমেন্ট করলো আমি করছি, আমার আইডি থেকে করলো আমি করছি, বরং এইটারে ক্রেডিট বাপ যে নিয়াজ ভাই আইডিতে কমেন্ট করছে। যাই হোক, এবার আসো যে যেটা বলছিলাম, ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ। ও আরেকটা কথা, যে এসএসসি তে ক্লাসের কথা বলছো, রেদওয়ানের সঙ্গে কথা বলতে, আমি এসএসসি তে ক্লাস নিয়ে বহু বছর হয়ে গেছে, দীর্ঘ দিবস রজনী পারি হয়ে গিয়েছে, দীর্ঘ দিবস রজনী পারি হয়ে গিয়েছে। তো তোমাদেরকে একটা ক্লাস নেওয়ার আমার ইচ্ছা তৈরি হয়েছে। যাও চলো তরিত, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা তো রেদওয়ান তো জোস, রেদওয়ান তো তোমাদেরকে খুব সুন্দর করে এসএসসিতে পড়ে, রেদওয়ান যা পড়া এসএসসিতে ভাই, ওখানে উদয় বলে লাভ নেই। তো যাই হোক, সো রিকোয়েস্ট করছো, ওকে দেখি আমি যদি সময় করতে পারি তোমাদের ইনশাল্লাহ চলো তরিতের একটা ক্লাস নিবো, কারণ আমি জানি চলো তরিতে শিওরলি এসএসসির পোলাবানের বলে শিওরলি এত মজা, এসএসসি পোলাবান একদম খুব আনন্দ, কোশ্চেন বইলা বইলা কমন ফেলাবো। যাই হোক, এবার তো এবার আসো, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক যদি আসে, দ্য ওয়ার্ক ইজ সিম্পল, আমাদের যেটা করতে হবে, যা প্রসেস ইজ সিম্পল, আমরা দুটো থার্মোমিটার রেখে ফেলবো, একটা ত্রুটিপূর্ণ একটা সঠিক, এবার কম্পারিজন করব যে আইস পয়েন্ট অ্যান্ড স্টিম পয়েন্ট, এই দুটো কম্পেয়ার করে আমরা এখান থেকে রেশিও দিয়ে বের করে ফেলতে পারবো। এই অঙ্ক জিন্দেগিতে ভুল হবে না, এই অঙ্ক জিন্দগিতে ভুল হবে না। দেখো আমি কোথার থেকে 1 ঘন্টা সময় কিন্তু হয়ে গেছে, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, 1 ঘন্টা সময় আমরা অতিবাহিত করে ফেলছি। ওকে, ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, সব ক্লিয়ার। তো আমি স্লো পেসে আস্তে আস্তে করে তোমাদের সব কিছু বুঝাই, তোমার টেরও পাবা না, তোমাদের কাজ হবে রেগুলার ক্লাসে থাকায়। এভাবে দেখতে দেখতে দেখবা কই থেকে আমরা কই আস্তে আস্তে করে চলে যাই। ভাই আরএমএস গ্রুপে এবং ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে, এক্স্যাক্টলি ভাইয়া নোট কোথায় দিব, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং আরএমএস গ্রুপে। এবং তোমরা যারা এখন জানো, তোমরা জানো না কেন, এটা ডেফিনেটলি তোমাদেরকে জানতে হবে, ডেফিনেটলি তোমাদেরকে জানতে হবে, ডেফিনেটলি তোমাদেরকে জানতে হবে, তাই না? এবং পাশাপাশি তোমরা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে কোর্সে যুক্ত হও না, যারা এখন পর্যন্ত কোর্সে যুক্ত না, তাদেরকে বলবো যে তুমি আর যুক্ত হও না, তুমি আর যুক্ত হও না, যাও আমার সঙ্গে কোর্সে যারা এখনো যুক্ত হও না, কই এই কোর্স কই এই কোর্স কোথায়, কোথায়? এই তো। আচ্ছা, তোমরা যারা এখনো আমার সঙ্গে কোর্সে যুক্ত হও নাই, তাদেরকে বলবো কোথায়, এই যে দেখো ফার্স্ট পেপার কোর্সে অলরেডি দেখছো 2414, মানে এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট সংখ্যা আসলে 2500 প্লাস হয়ে গেছে অলরেডি। তো এইখানে ফার্স্ট পেপারের কোর্সে যারা এখনো যাও নাই, তাদেরকে বলে এখানে যুক্ত হলেই তুমি আর কেউ আকারে তুমি আমার সবকিছু পেয়ে যাবে এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম। কই সেকেন্ড পেপার কোর্স কোথায়, আরে কই গেল সেকেন্ড পেপার কোর্স? এই লগ ইন করা ছিল না, ছিল না, কোনটা জন্য ছিল যে ঢুকাচ্ছে, এই যে সেকেন্ড পেপার কোর্স, দেখো ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স, ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স, আর 4 দিন কিন্তু ডিসকাউন্ট আছে, আর 4 দিন ডিসকাউন্ট আছে, তোমরা অনেকে জানো না। রমাদান RAMADAN 499 ইউজ করলে 500 টাকা ডিসকাউন্ট পাবা। এটা এই যাবৎকাল আমাদের দেওয়া সব থেকে বড় ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট। কোর্সে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া যায় না, এর আগে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা 400 টাকা দিয়েছিলাম। ওকে, এবং ওরা অনেকে রাগ করছে, ভাই 100 টাকা কেন বাড়া দিলেন, রমজান মাস ভাই, রহমতের মাস, ওদেরকে বলছি ভাই থাক, একটু একটু ভর্তি হোক মানুষজন। তো যাই হোক, এইখানে দেখতেছো 400 হতে চলছে, ক্লাস এখনো আসলে ওই হতে শুরু হয় না, আমরা জাস্ট প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা নিচ্ছি, যেটা সবার জন্য উন্মুক্ত। এবং আমি তোমার সবাইকে বলতেছি, রমাদান 499 ইউজ করে এখনই এই কোর্সে যুক্ত হতে হবে। ওকে, যুক্ত হতে হবে। যুক্ত কেন হতে হবে? কথাটা তোমার ভালোর জন্য, আমি জাস্ট আই এম জাস্ট কিডিং। তুমি যদি যুক্ত হও সেক্ষেত্রে তোমার ভালো হবে, তোমার ভালো যদি তুমি না, দুনিয়াটাতে আসলে কি জানো, দুনিয়ার একটা রুল আছে, এই কথাটা একটু তোমাদেরকে বলে দিই, পিটার অ্যান্ড প্রে, পিটার অ্যান্ড প্রে ইন আ সেন্স অফ যে নিজের ভালো নিজেকে বুঝে নিজেকে সেটা ছিনিয়ে নিতে হয়, নিজের ভালো নিজে বুঝে নিজেকে ছিনিয়ে নিতে হয়। কেউ কারো ভালো চেয়ে দিতে পারে না, কেউ কারো ভালো চেয়ে দিতে পারে না। দ্যাটস ইউ। তুমি যদি তোমার ভালো নিজে করতে পারো, তুমি যদি তোমার ভালো নিজে করতে পারো, সেক্ষেত্রেই তুমি আসলে সফল হবে। কেউ কারো ক্ষতি করে আমি এটা বলবো না, বাট সঠিক ডিসিশনটা তোমাকেই নিয়ে দিতে হয়, তোমার জীবনের প্রত্যেকটি সঠিক ডিসিশন তুমিই নিবা। একটা কথা বলে যে নিজের লাইফের সকল ডিসিশন নিজে নাও, দ্যাটস হাউ ইটস ইম্পর্টেন্ট। তো এটা আমি কেন বলেছি, কারণ হচ্ছে গিয়ে তুমি যদি নিজে এইটাই না বুঝো কোন কোর্সে তোমারে যুক্ত হইতে হবে, তাইলে তুমি ভালো রেজাল্ট কিভাবে করবে? তুমি যদি নিজে এতটুকুই না বুঝো যে কোন কোর্সে তোমাকে যুক্ত হতে হবে এবং কোন কোর্সটা আসলেই বেস্ট কোর্স বা ভালো কোর্স, কোন কোর্স করে আসলেই তুমি তোমার লাইফ গোলে পৌঁছাতে পারবে, তাইলে
তুমি পড়ালেখা থেকে কি আউটপুট জেনারেট করবা যদি এই নর্মাল কমন বেসিক সেন্সটা তোমার না থাকে? আমি কি ভুল কিছু বলেছি? ডেফিনেটলি তোমরা এটা বিশ্বাস করো। তো আমি তোমাদেরকে বলো এ আসো আমার সঙ্গে ভর্তি হও, আমার সঙ্গে যুক্ত হও। এটা এটা সাউন্ডস লেম, আই মাস্ট সে ইট সাউন্ডস লেম। এটা বলতে হবে কেন? এটা তো তোমার এই সেন্সটা থাকার কথা। ওকে ফাইন। তো যাই হোক, তোমার সেকেন্ড পেপার এই কোর্সে যদি যুক্ত হও, এই কোর্সের ভিতরে অলরেডি আমি আর্কাইভ আকারে কিন্তু সকল চ্যাপ্টার দিয়ে রাখছি। অলরেডি আর্কাইভে আমি সকল চ্যাপ্টার দিয়ে রাখছি। যারা এখনো যুক্ত হও নাই তোমাদের জন্য এখনো 4 দিন আছে এবং আমরা এই কোর্সে যুক্ত হয়ে যাব। এবং কোনো ডিসকাউন্ট দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, তুই ভেরি মাচ ফ্রাঙ্ক, ডিসকাউন্ট দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। বাট আমি লাইভ ক্লাসগুলো নিচ্ছি যে একটা চ্যাপ্টার সবার শেষ হয়ে যাক, একটা চ্যাপ্টার শেষ হয়ে যাক। ও কোর্সে আমার সঙ্গে যুক্ত হতে হবে এটা কি মাস্ট নাকি? আমার সঙ্গে যুক্ত হতে হবে এটা কি মাস্ট? না, ডেফিনেটলি না। আমার সঙ্গে যুক্ত হইতে হবে, এটা মাস্ট না। আর যদি তোমরা যুক্ত হও তাইলে রমাদান 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 499 কুপন কোডটা ইউজ করতে ভুলো না। আমি বারবার বলছি যে আমার সঙ্গে যুক্ত হওয়া মাস্ট না, কিন্তু আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি আমাদের সঙ্গে যারা যুক্ত হবা তারা একাডেমিক কোর্স থেকে অ্যাডমিশন পর্যন্ত সম্পূর্ণ সবকিছু ডিটেলসে জেনে যাবা, কনফিডেন্স থাকবা। অন্য সাবজেক্টের কি অবস্থা আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারবো ফিজিক্সের ক্ষেত্রে ইউ উইল গেট ইউর 100% প্রিপারেশন। ভাইয়া আপনার আর্কাইভ ক্লাসগুলো জোস, থ্যাংক ইউ। অনেক কষ্ট করে এই ক্লাসগুলো আসলে আমি বানাইছি। ফার্স্ট পেপার কোর্সে কি সব শেষ? ফার্স্ট পেপার কোর্সে সব আর্কাইভ দেওয়া আছে। আমরা 5টি চ্যাপ্টার পড়েছি, 6 নাম্বার চ্যাপ্টার রানিং চলতেছে, 6 নাম্বার চ্যাপ্টার রানিং চলতেছে। ফার্স্ট পেপারে যুক্ত হওয়ার এখনই আদর্শ সময়। কোর্সটা এমন যে কোনো সময় যুক্ত হয়ে তুমি ফুল ফ্লেজেড প্রিপারেশন নিতে পারবা। এগুলো মুখে হিসাব বলতেছি। দেখো, এডুকেশন অলওয়েজ কোয়ালিটি ডিপেন্ডেন্ট। এডুকেশনের সঙ্গে সবসময় কোয়ালিটি ডিপেন্ড করে। অনেক ক্লাস নিছি, 400 ক্লাস নিছি, 500 ঘন্টা ক্লাস নিছি এবং আমি কিছু পড়াই নেই, আলতু ফালতু জিনিসপত্র পড়ায় দিনের শেষ ডাজন্ট ম্যাটার, রাইট? সো এখানে ইফেক্টিভলি আসলে ক্লাসগুলো নেওয়া হয়েছে। আর্কাইভ ক্লাসগুলোতে যদি তোমরা আসো তাহলে দেখো, এই যে আমাদের এখন ফ্রি সেশন হচ্ছে, আমাদের তোমাকে এঙ্গেজ করার জন্য মাঝে মধ্যে কিছু আসলে কন্টেন্ট, কিছু জিনিসপত্র বলতে হচ্ছে, দ্যাটস হোয়াই ইটস ইম্পর্টেন্ট। বাট আর তুমি যখন আসলে কোর্সের ক্লাসে আসবা, যখন আমাদের আর্কাইভ ক্লাসগুলো দেখবা যে সাচা কন্টেন্ট এবং তোমার ভাল লাগবে, একটা আছে না যে পপ আপ করতেছে, কন্টেন্টগুলো পপ আপ করতেছে, একটা অঙ্ক আরে দেখেই মনে হচ্ছে এটা করি, অঙ্কটা করি, তাই না? তো এরকম একটা যে ভাইব এরকম পপ আপ করবে, স্পন্টেনিয়াসলি তোমার দিকে আসলে আগে আসবে। তো তোমাদের সবাইকে বলবো এই কোর্সে ওভাবে করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এখন। এবং অবভিয়াসলি তোমরা ওটা হবাই, আমি এটা জানি। কিন্তু এই যে থার্মোডিনামিক্স আমি পড়াচ্ছি এটার উদ্দেশ্য খুব সিম্পল, একটা চ্যাপ্টার ডান হয়ে যায়, এটা 10%। সেকেন্ড পেপারে মোট 10টা চ্যাপ্টার, এটা থার্মোডিনামিক্স পড়লে আমাদের 10% হয়ে যাচ্ছে। ভাইয়া কিনে ফেলবো কি সেকেন্ড পেপার? সম্রাট বলছো তোমার ডিসিশন, তুমি কিনে ফেলবাই, আমি জানি যে আপনার শেষ হওয়ার পরে সব ক্লাস করাবে, তুমি কিনে ফেলবাই। ভাই ঈদের সালামি যে টাকা পাবো ওইটা দিয়ে কিনবো, নিজের জমা টাকা দিয়া, এটা সাহেম বলছো, ইট মিনস আ লট। ঈদের সালামি দিয়া ছোটবেলায় দিন শেষে যখন ঈদের সালামিগুলো আসতো, নতুন টাকা আসতো, কি যে খুশি হইতাম, তাই না? তো তুমি পড়ালেখার প্রতি যেটা ডেডিকেটেড, যদি তুমি কিনবা, ইট সাউন্ডস ভেরি ভেরি সুদিং। ওকে ফাইন। আচ্ছা, তো এবার আসো, এবার পড়ালেখা একটু আসি, অনেকক্ষণ হয়েছে, এবার আসো আমরা একটু পড়ালেখার দিকে আসি। এবার আসো আমরা রিয়েল ওয়ার্ল্ডে আস্তে আস্তে করে ঢুকতে শুরু করব। আজকে আজকে আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার 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 প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলেছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলেছে এটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। কি? সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। সিস্টেম 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 ওকে, আরেকটা কি? এনভায়রনমেন্ট বা পরিবেশ। পরিবেশ, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে পরিবেশ। সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, তো সিস্টেম কি জিনিস? সিস্টেম কি? এই ওয়ার্ড লাগবে, কারণ এই সূত্রের মধ্যে এটা আসবে। ওকে, সিস্টেম কি জিনিস? হ্যাঁ,
সিস্টেম কি জিনিস? আজকে আমরা এটা বললেই আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য শেষ। আমি প্ল্যান করে রাখছিলাম যে আজকে তাপমাত্রা স্কেলের কিছু অঙ্গ করব, ত্রুটিপূর্ণ থার্মোমিটার পড়বো এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইন ডিটেলসে বুঝবো। এটা বোঝা ইম্পর্টেন্ট। এখন থেকে আমরা কিন্তু কন্টেন্টের ভিতরে ঢুকতেছি। এর আগে তাপমাত্রা মাপমাত্রা এডি মাপা হয়ে গেছে। ওকে ফাইন। এখন থেকে আমরা কন্টিনিউ ঢুকছি। এখন হচ্ছে ধীরে বয়া মেঘনা, মাথা ঠান্ডা, সবাই ক্লাসে মনোযোগ এবং রেগুলার ক্লাস করতে থাকবা। আমি কিন্তু এরপরে আস্তে আস্তে করে এক্সেল আপ করতে থাকবো, এক্সেল আপ করতে থাকবো। এরপরে আমি আস্তে করে এক্সেল আপ করতে থাকবো। তো সবাইকে বলবো যে মনোযোগ সহকারে এখন থেকে ক্লাস করতে হবে, আগের ক্লাসগুলো জমায় রাখতে হবে, মানে জমায় রাখতে হবে না, পড়ে ফেলতে হবে। ওকে ফাইন। তো এবার আসো সিস্টেম। সিস্টেম হচ্ছে যার উপরে পরীক্ষণ করা হয়। এই এখন কিন্তু লাফাইলে হবে না। এখন যদি আমি লাফানো শুরু করি এর করলে হবে না, কিন্তু এখন মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আমি ঠান্ডা মাথায় কথা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ফাইন। তো সিস্টেম, সিস্টেম হচ্ছে আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি, লেটস সে এই বাক্সটার উপরে আমি একটা পরীক্ষা করব। তাহলে এই বাক্সের উপরে যখন আমি পরীক্ষা করব, সো এই বাক্সটাই হচ্ছে আমার সিস্টেম। এই বাক্সটাই হচ্ছে আমার সিস্টেম। একটু রেসপন্স করবে, এটা কি ফোন দিচ্ছে একটু দেখো না। যাই হোক, এই বাক্সটাই হচ্ছে গিয়ে আমার সিস্টেম। এইটার উপরে আমি একটা পরীক্ষা করব। তো এই বাক্সকে আমি বলতে পারবো সিস্টেম। ওকে ফাইন। তাহলে আমি এটা বলে দিচ্ছি যে যা যে যে বস্তুর উপরে, যার উপরে পরীক্ষা করা হয়, যার উপরে পরীক্ষণ করা হয়, যার উপরে পরীক্ষণ করা হয়, যার উপর, যার উপর পরীক্ষণ করা হয়, যার উপরে পরীক্ষণ, পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট করা হয়, করা হয়, সহজ কথা একদম, যার উপরে পরীক্ষণ করা হয়। যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখন যে বস্তুর উপরে এক্সপেরিমেন্ট করি সেটাকে আমরা বলবো সিস্টেম। যে বস্তুর উপরে আমরা এক্সপেরিমেন্ট করি সেটাকে, হ্যাঁ বুঝতে পারছি, বলছো না পরে। ওকে, ওকে একটু পরে আসতে বলো না, ওই যে যেতে হবে যে, ওকে বলো যে সন্ধ্যার পরে আসতে, ইফতারের পরে। তো দেখো, যার উপরে বা আধা ঘন্টা পরে আসতে বলো, তাহলে হবে। আধা ঘন্টা পরে আসতে বলো। যার উপরে পরীক্ষণ করা হয়, যার উপরে পরীক্ষণ করা হয়, আমরা যখন পরীক্ষা করি তখন যার উপরে পরীক্ষা করি, ওকে, যার উপরে পরীক্ষা করি তাকে আমরা বলতেছি সিস্টেম। এবার পরিবেশ কি? পরিবেশ কি? পরিবেশের সিস্টেম ব্যতীত চারপাশে যা যা কিছু থাকে ওটা হচ্ছে গিয়া, এই যে মাসুমা একটা অলরেডি হচ্ছে গিয়া বলে দিচ্ছ। তো ওইটারই বোঝার অনেক কিছু সূত্র তো আমরা সবাই জানি। ওই জানা জিনিসকেই ভেঙে জানতে হবে, ওর ভিতরে মেলা মেলা কিছু জিনিসপত্র আছে। ফাইন। তো এবার দেখো পরিবেশ, সিস্টেম ব্যতীত যা যা কিছু আছে তাই পরিবেশ। সিস্টেমের চারপাশে যা যা কিছু আছে তাই পরিবেশ, বা সিস্টেমের, সিস্টেমের চারপাশে, চারপাশে যা কিছু রয়েছে, যা কিছু রয়েছে, যা কিছু রয়েছে, বা আমরা বলতে পারবো সিস্টেম ব্যতীত বাকি যা যা কিছু রয়েছে ওটাকে তুমি জনপ্রিয়ভাবে পরিবেশ বলতে পারো। সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই দিই। মনে করো যে, মনে করো যে একটা গ্যাস বেলুন আছে। হ্যাঁ, এটা একটা গ্যাস বেলুন। মনে করো যে এটা একটি গ্যাস বেলুন। হ্যাঁ, এখন এই বেলুনের ভিতরে গ্যাস আছে, এই বেলুনের ভিতরে গ্যাস আছে, এই বেলুনের ভিতরে গ্যাস আছে, এই বেলুনের ভিতরে গ্যাস আছে। এখন এইটাকে আমরা উত্তপ্ত করতে পারি, এটাকে 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 আমরা উত্তপ্ত করতে পারি, বা এটার উপরে একটা পরীক্ষা চালাইতে পারি। এটার উপরে আমরা একটা পরীক্ষণ করব, এটার উপরে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, এটার উপরে আমরা একটা পরীক্ষণ করব। তো বুঝতে পারতেছো যে এই জায়গাতে হতে পারে যে আমি তাপ দিব, তাপ বের করব, এরকম কিছু কাজবাজ করব। এখানে একটা বার্নার আছে, এখানে একটা বার্নার আছে, এইটা দ্বারা এটারে আমরা এটা দ্বারা আমরা এটাকে হিট দিচ্ছি। ওকে, হিট দিচ্ছি বা এখানে তাপ দিচ্ছি। তাহলে বুঝতে পারছো, তাহলে বুঝতে পারছো যে এখানে সিস্টেমটাকে, সিস্টেমটা হবে এখানে, সিস্টেমটাকে, সিস্টেমটা হবে হচ্ছে গিয়া এই যে বেলুনে গ্যাস আছে এটাই আমাদের সিস্টেম, এটাই আমাদের সিস্টেম, এটা হবে হচ্ছে গিয়া সিস্টেম, এটাই সিস্টেম, এটা হচ্ছে গিয়া আমাদের সিস্টেম। সবাই বুঝতে পারতেছো, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। দেখো এর উপরে পরীক্ষা করা হচ্ছে, এই যে বেলুনটার ভিতরে গ্যাস আছে এই গ্যাসই আমাদের সিস্টেম। যার উপরে পরীক্ষণ করা হয়, যার উপরে পরীক্ষণ করা হয় ওটাই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে ফাইন। এরপর তাহলে পরিবেশ কোনটা? পরিবেশ হচ্ছে এই গ্যাস ব্যতীত যা যা আছে, এই যে বার্নার আছে, এই যে বার্নার আছে, চারপাশে বাতাস আছে, এগুলো সব পরিবেশ। এই বার্নার আছে, চারপাশে বাতাস আছে, এগুলো পরিবেশ। বার্নারকে বলা ঠিক হবে না আসলে পরিবেশ। অ্যাকচুয়ালি সিস্টেমের চারপাশে যা আছে, এটা কি বাতাস আছে না, এখানে বাতাস, এটাই পরিবেশ, এটাই পরিবেশ, এটাই পরিবেশ,
এটাই পরিবেশ। শুধু বার্নারকে পরিবেশ বললে মনে করবে এটাই বোধহয় পরিবেশ। তো যাই হোক, সো পরিবেশ বলতে বোঝাচ্ছে এই গ্যাস ব্যতীত যা যা কিছু আছে চারপাশে ওটাই এনভায়রনমেন্ট। ওকে, তাহলে সিস্টেম কি আর পরিবেশ কি আমাদের একটা জনপ্রিয় আইডিয়া হলো, এতটুকু আইডিয়া যথেষ্ট। ওকে ফাইন। এবার আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই সূত্রে কি বলছে? এই সূত্রে বলেছে কোন সিস্টেমে কোন সিস্টেমে কোন সিস্টেমে কোন সিস্টেমে তাপ কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে তাপ সরবরাহ করা হলে এর অভ্যন্তরীণ শক্তি কোন সিস্টেমে সরবরাহিত তাপ শক্তি, আমি একটু 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 স্ট্রেট কাট লিখে ফেলি আর কি, তাহলে তোমাদের সুবিধা হবে। কোন সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও বাহ্যিক পরিবেশের উপর বাহ্যিক কাজের এটা অনেক ইম্পর্টেন্ট, তো এই লটা এই জন্য পুরোটা আমি লিখছি। পরিবেশে বাহ্যিক কাজের সমষ্টির সমান কোন সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং পরিবেশে বাহ্যিক কাজের সমষ্টির সমান। তো আমরা যখন কোনো একটা সিস্টেমে তাপ শক্তি দেই, আমি এটা ছবি টবি এঁকে বুঝাই দিব আর কি। তো আমরা এখানে মোট তিনটা টার্ম আসলে দেখতে পাচ্ছি। কোন সিস্টেম কি আমরা বুঝে গেছি, কোন সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি, তার মানে তাপ শক্তি একটা টার্ম, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি একটা টার্ম, ও পরিবেশের উপরে বাহ্যিক কাজ এটা একটা টার্ম, এদের সমষ্টির সমান। মানে সোজা কথা, কোন সিস্টেমে যে তাপশক্তি আমরা দিব সেই তাপশক্তিটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, মানে ভিতরের যে শক্তি আর কি। হ্যাঁ, তো সেই এইগুলো নিয়ে আলোচনা হবে আর কি। ভিতরের শক্তি এবং বাহ্যিক যে কাজ তার সমষ্টির সমান। তো ব্যাপারটা কি দেখো যে মনে রাখবা যে তাপশক্তির পরিবর্তন এই যে এখানে এই যে আমরা বেলুনটা দিয়েই বুঝবো। হ্যাঁ, আমরা এই বেলুনটা দিয়েই বুঝবো। লেটস সে আমাদের কাছে একটা বেলুন আছে, হ্যাঁ, এবং এই যে বেলুনটা আছে এই বেলুনটার মধ্যে গ্যাস আছে, ওকে ফাইন। এখন এই বেলুনটার মধ্যে যে গ্যাস আছে আমরা এটাকে একটা বার্নার দিয়ে হিট দিচ্ছি, দেখো আমাদের বুঝতে সব অসুবিধা হবে। বার্নার দিয়ে এটাকে আমরা হিট দিচ্ছি, মানে তাপ শক্তি সরবরাহ করতেছি। তো বুঝতে পারছি যে এখান থেকে একটা তাপ শক্তি এই সিস্টেমের মধ্যে যাচ্ছে, তাপ শক্তিকে পরে তো আসতে হবে। তো দেখো সিস্টেমের মধ্যে একটা তাপ শক্তি, আধা ঘন্টা পরে আসলেই হবে আসলে। সিস্টেমের মধ্যে বলো যে লাইভ ক্লাসে আছি। তো দেখো সিস্টেমের মধ্যে একটা তাপ শক্তি ঢুকবে, হ্যাঁ। তো এখন এখানে তাপ শক্তিকে আমরা ডিকিউ দ্বারা লিখি, ডিকিউ তাপ শক্তি সিস্টেমে একটা তাপ শক্তি ঢুকবে, তাই না? একটা তাপ শক্তি সিস্টেমের মধ্যে ঢুকছে। এখন আমরা তো এটা সবাই জানি যে শক্তির কোনো অপচয় নাই, ওনারা ডিস্টার্ব করতে মানা করো, ক্লাস করতেছি, পরে আসতে বলো, যাই হোক।
তো দেখো যে তাপ শক্তি যে এটার মধ্যে ঢুকছে, তুমি এইগুলা কমেন্টগুলো আগে দেখো, এইগুলি পরে। তো যাই হোক, তাপ শক্তি যে এটার মধ্যে ঢুকছে, তাপ শক্তি যে এটার মধ্যে ঢুকছে, তো তাপ শক্তি যে এটার মধ্যে ঢুকছে, তাইলে এটা বুঝতে পারছো যে তাপ শক্তি যদি ঢুকে, শক্তির তো কোনো অপচয় নাই, শক্তি কোনো না কোনো ফর্মে আসলে কনভার্ট হবে, শক্তি কোনো না কোনো ফর্মে আসলে কনভার্ট হবে। এখন তাপ শক্তি ঢুকলে কি হওয়া উচিত, তোমার কমন সেন্সটা কাজে লাগাও, জাস্ট নর্মালি কমন সেন্সটা কাজে লাগাও, যে তাপ শক্তি যদি এটার মধ্যে ঢুকে, তাইলে এর ভিতরে যে গ্যাসের অণুগুলো আছে, এর মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে, এর মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে, এই যে এর মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে, এই অণুগুলো কি কাঁপাকাঁপি শুরু করে দিবে না? এই অণুগুলো হচ্ছে গিয়া কাঁপাকাঁপি শুরু করে দিবে, এই অণুগুলো হচ্ছে গিয়া কাঁপাকাঁপি শুরু করে দিবে, এই অণুগুলো কাঁপাকাঁপি শুরু করে দিবে। ওকে, ফাইন। এই অণুগুলো তখন লাফালাফি শুরু করে দিবে। তো লাফালাফি শুরু করলে কি এর গতিশক্তি চেঞ্জ হবে না? লাফালাফি শুরু করলে এর গতিশক্তি চেঞ্জ হবে। যখন এই খুব সিম্পল না, তাপ দিচ্ছি, তাপ দিলে কি হয়, যখন পানিতে তাপ দিই, চিন্তা করে দেখছো পানি ফুটতে শুরু করলে পানির উপরে তাহলে বুটবুট করে এরকম কাঁপাকাঁপি করে না? এরকম গ্যাসের ভিতরেও এরকম কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কাঁপাকাঁপি মানে হচ্ছে গিয়ে গতিশক্তি বেড়ে যাবে, গ্যাসের ভিতরে গতিশক্তি বেড়ে যাবে। তো মনে রাখবা, গ্যাসের ভিতরে, গ্যাসের ভিতরে যে গতিশক্তি আছে, এটা আছে স্পন্দন গতিশক্তি, আবর্তন গতিশক্তি বা টোটাল গতিশক্তি। স্পন্দন, স্পন্দন, আবর্তন, স্পন্দন, আবর্তন, স্পন্দন গতিশক্তি, স্পন্দন। ভাইয়া আমি একটা অনলাইন ক্লাসের ভিতরে আছি, প্লিজ আপনি একটু পরে ফোন দেন বা 30 মিনিট পরে আসেন, আমি তো কথা বলতে পারতেছি না, এই জন্য আপনি যদি আগে ফোন দিয়ে আসতেন দেন ইটস ফাইন, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে ক্লাস শেষ করে। থ্যাংক ইউ ভাই। এবার দেখো যে এই স্পন্দন আবর্তন, স্পন্দন আবর্তন, স্পন্দন আবর্তন, এই যে গতিশক্তি, স্পন্দন আবর্তন বা মধ্য কথা গতিশক্তি, আবর্তন গতিশক্তি, গতিশক্তি, স্পন্দন আবর্তন গতিশক্তি, হ্যাঁ, স্পন্দন আবর্তন গতিশক্তি, এই যে শক্তিগুলো এর ভিতরে আছে, এদেরকেই আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তি, এদেরকেই আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তি। তো দেখতেছো এই যে স্পন্দন শক্তি বা আবর্তন গতিশক্তি, এদেরকেই, এদের সমষ্টিকে আমরা বলি হচ্ছে গিয়া অভ্যন্তরীণ শক্তি, এদের সমষ্টিকে আমরা বলি হচ্ছে গিয়া অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তি, এদের সমষ্টিকে আমরা বলি হচ্ছে গিয়া অভ্যন্তরীণ শক্তি, এদের সমষ্টিকে আমরা বলছি হচ্ছে গিয়া অভ্যন্তরীণ শক্তি। তাহলে তোমরা এটা সবাই বুঝে ফেলছো যে যখন আমি এটার ভিতরে তাপ শক্তি দিতেছি, তাপ শক্তি দিতেছি, যখন আমরা এটার ভিতরে তাপ শক্তি দিতেছি, তখন যেটা হইতেছে এই অণুগুলো জোরে জোরে লাফাইতেছে, অণুগুলো জোরে জোরে লাফাইতেছে এবং এদের স্পন্দন বেড়ে গেছে, আবর্তন গতিশক্তিও বেড়ে গেছে। ওকে, তার মানে বুঝতেছি এর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি পাইছে, এইগুলো জোরে জোরে লাফাইতেছে, তার মানে এর একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপ শক্তি সরবরাহ করছি, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে। তাহলে এখানে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। মনে রাখবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা বলি ডিইউ, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা বলি হচ্ছে গিয়া ডিইউ। তাহলে বুঝতেছো এখানে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। ওকে, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, তাই না? এর ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি, গতিশক্তি বেড়ে যাবে বা অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। ওকে, সূত্র তো আমরা সবাই জানি, আমি ভেঙে ভেঙে তোমাদেরকে ফিল করাচ্ছি এবং এটা দরকার আছে। কেন দরকার আছে? সোজা অঙ্ক সূত্র জানলে বসাইলে হয়ে যায়, বইয়ের অঙ্ক সোজা আইডিয়া হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যখনই তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পর্যন্ত অঙ্কে যাবা, আমরা তো যাবো আইআইটি পর্যন্ত, কি বলতেছি, ডিউ বুয়েট হয়ে আইআইটিতে যাব। আমরা একটি ট্যুরে বের হইছি, এই ট্যুরে আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে ফেলবো, এই ট্যুরে আমরা বুয়েটের ক্যাম্পাস ঘুরে ফেলবো, এই ট্যুরে আমরা আইআইটির ক্যাম্পাসও ঘুরে ফেলবো, ক্যাম্পাস ঘুরে ফেলবো, ওখানে কোশ্চেনগুলোকে আমরা ঘুরে ফেলবো। ওকে ফাইন, এবার আসছো যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, তারপরে কি হবে, এরপরে কি হবে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে গ্যাসের অণুগুলো আছে, এরা তো লাফাইতেছে, এরা তো লাফাইতেছে, এরা লাফাইতে 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 দ্রিম 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 করে, দ্রিম দ্রিম করে, দ্রিম দ্রিম করে দেয়ালে গিয়ে আঘাত করবে, দেয়ালে গিয়ে আঘাত করবে। তার মানে বুঝতেছো এই যে অণুগুলি যা আছে, এইগুলো লাফাইতে 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 দেয়ালে যায় আঘাত করবে, তাই না? আস্তে আস্তে গতিশক্তি বাড়বে, প্রথমে অল্প লাফাবে, প্রথমে অল্প লাভ হবে। তোমরা কখনো পপকর্ন ভাবছো, পপকর্ন ভাবছো, যারা মেয়েরা আছো তারা ভাবছো, পোলারাও বাজার কথা, আমি তো পাচ্ছি, তাই না? রাত্রেবেলা মুভি দেখতেছি, হঠাৎ করে মনে হলো পপকর্ন খাইতে হবে, তাই না? যে পপকর্নগুলো হচ্ছে ভাজতে হয়, যে এইসের ভিতরে দিয়া পপকর্ন ভাজার নিয়ম কি, তুমি দেখবা যে একটা কড়াইয়ের ভিতরে পপকর্ন দিবা, পপকর্ন দেওয়ার পরে, একটা কড়াইয়ের ভিতরে পপকর্ন দেওয়ার পরে হচ্ছে গিয়া ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়,
প্রথমে টুং টুং শব্দ হওয়া শুরু করে, পপকর্ন ফোটে, দেখবা যে হচ্ছে ওই ঢাকনার উপরে ঠাস ঠাস করে যায়, বাড়ি লাগে। এই যে একটা পপকর্নের হয়, এটা যেটা পপকর্নের কি বলে বোল হয়, তুমি মনে করো এই পপকর্ন ভাজতেছো, হ্যাঁ, তো এর ভিতরে পপকর্ন আছে, উপরে ঢাকনা দিলে আস্তে আস্তে করে এটা ফুটে ঠাস ঠাস করে যায় দেয়ালে, দ্রিম দ্রিম করে বাড়ি লাগে। প্রথমে অল্প টুং 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 তাপ দিতে থাকবা, এবার ঠাস 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 করে বাড়ি লাগতে হয়, ঢাকনা ঢেকে রাখতে হয়, দ্রিম দ্রিম করে বাড়ি দিতে থাকে, তাই না? দেয়ালে যায় সজোরে বাড়ি দেয়, এটা কথা কেন বলছে? এখানে মনে করো এই যে সেই পপকর্ন, ওকে ফাইন। তো তুমি যখন তাপ দিয়ে থাকবা তখন প্রথমে অভ্যন্তরীণ শক্তি একটু একটু করে বাড়বে, বাড়বে, তার গতিশক্তি বাড়বে, এরপরে গিয়ে দেয়ালে যায় দ্রিম দারাম বাড়ি দেওয়া শুরু করে দিবে, দেয়ালে যায় দ্রিম দারাম বাড়ি দেওয়া শুরু করে দিবে, দেয়ালে যায় দ্রিম দারাম বাড়ি দেওয়া শুরু করে দিবে। আচ্ছা ফাইন, তাহলে এই যে অণুগুলো আছে, এই অণুগুলো, এই অণুগুলো দেয়ালে যায়, এই অণুগুলো এই দেয়ালের গাত্রে এরকম গিয়ে আঘাত হানবে, আঘাত হানবে, তাই না? তীব্র বেগে গিয়ে আঘাত হানবে। তো দেয়ালে যখন এরা আঘাত হানবে তখন দেয়াল কি হবে? আস্তে আস্তে করে কি প্রসারিত হবে, ধাক্কা খেয়ে অনেক আঘাত হলে গ্যাস প্রসারিত হবে, তখন গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের আয়তন বাড়বে এবং দেয়ালটা সরে যাবে। গ্যাসের আয়তন যখন বাড়বে দেয়ালটা সরে যাবে, এক্সপ্যানশন হবে, তার আয়তন, তার ভলিউমটা বেড়ে যাবে। তো দেখা যাবে যে, দেখা যাবে যে এই যে বেলুনটা আছে এইটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, এই যে বেলুনটা আছে এটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে। দেখা যাবে এই যে বেলুনটা আছে এই বেলুনটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে। ওকে ফাইন। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে করে ধাক্কা লাগার কারণে এই বেলুনটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে। তার মানে এখানে অ্যাবসলিউটলি সবাই বুঝতেছো, এই যে বড় হয়ে গেছে, এখানে একটা ধাক্কা দিচ্ছে, বড় হয়ে গেছে, এখানে কি আয়তন বেড়ে গেছে না? এখানে একটা আয়তন বেড়ে গেছে, ডিভি, ভি দ্বারা বোঝাচ্ছি ভলিউম, আয়তন বেড়ে গেছে। এখন এইটা তো সবাই বুঝতেছো, এখানে ডেফিনেটলি একটা বল কাজ করছে, একটা বস্তু সরে গেছে, দেয়ালটা সরে গেছে, দেয়ালটা সরে গেছে, এই কথার মানেটা আসলে কি? দেয়ালটা সরে গেছে এই কথার মানেটা তো ডেফিনেটলি এটাই হওয়া উচিত যে ওইখানে একটা বল পড়ছে এবং বল প্রয়োগে স্মরণ হয়েছে। দেখো এই দেয়াল সরে গেছে, দেয়াল তো পরিবেশের একটা অংশ ছিল, তাই না? পরিবেশটা একটু আয়তনে বাড়ছে, মানে সিস্টেমটা আয়তনে বাড়ছে, মানে পরিবেশের ওখান থেকে বায়ুমণ্ডলকে সরাই দিছে। তো এইভাবে চিন্তা করে দেখো যে এই আয়তন যে বাড়ছে, ডেফিনেটলি এখানে একটা বল কাজ করছে, বল কাজ করার কারণে একটা স্মরণ হয়েছে, বল কাজ করাতে একটা স্মরণ হয়েছে, বল কাজ করাতে একটা স্মরণ হয়েছে, মানে হচ্ছে গিয়ে এই বেলুনটার আয়তনটা বেড়ে গেছে। বল প্রয়োগে যদি স্মরণ হয় সেখানে কি কাজ হয় না? এই সংজ্ঞা তো সবাই জানি, 9-10 থেকে জানি, বল প্রয়োগে বস্তুর যখন স্মরণ হয় তখন সেখানে কাজ হয়। তো বুঝতেছো, এই অণুগুলা গিয়ে যখন ধাক্কা দিছে দেয়াল সরে গেছে, মানে এখানে একটা কাজ হইছে, তার মানে এই জায়গাতে একটা কাজ হইছে, এটাকে আমরা ডিডাব্লিউ বলতে পারি। এই কাজ কি আমরা বলতেছি বাহ্যিক কাজ, বাহ্যিক কাজ, বাহ্যিক কাজ। তাইলে দেখতেছো, আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে এটা জানি, আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে এটা জানি, কনজারভেশন ল অফ এনার্জি, যে শক্তির কোনো অপচয় নাই, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, শক্তির কোনো অপচয় নাই, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তাইলে কি আমরা এটা সবাই বুঝে ফেলছি না যে এইখানে আমরা এই শক্তিটা দিছি, তাপ শক্তিটা দিছি, এই তাপ শক্তি, এই তাপ শক্তি এখানে দুইটা শক্তিতে রূপান্তর হয়েছে, একটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করছে, আর একটা হচ্ছে বাহ্যিক কাজ করছে, বাহ্যিক কাজ করছে। তাহলে এই দুইটা যে ঘটনা ঘটছে, এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং বাহ্যিক কাজ, এদের যোগফলটাই হওয়া উচিত তাপ শক্তির সমান। তাহলে আমরা বলতে পারবো ডি কিউ, ডি কিউ সরবরাহকৃত তাপ শক্তি দুইটা জিনিসে কনভার্ট হয়েছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করছে, পাশাপাশি বাহ্যিক কাজ করছে। এবং এইটাই হচ্ছে গিয়ে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাকচুয়ালি কি নতুন কোনো কিছু? এটা পড়াইতে হয়? এটা নর্মালি কমন সেন্স থেকে আমরা বুঝি। এটা তো হচ্ছে গিয়া কনজারভেশন ল অফ এনার্জি, শক্তির সংরক্ষণশীলতার নীতি। এটা সিম্পলি শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা শক্তির সংরক্ষণশীলতার নীতি। দেখতেছো, যা শক্তি দিছি তা দিয়ে যা যা ঘটনা ঘটছে ওখানে মোট শক্তির যোগফল আমার প্রদত্ত শক্তির সমান। তাহলে এখানে কোনটাকে কি বলে? এই যে ডিকিউকে আমরা বলতেছি তাপ শক্তির পরিবর্তন, ডিকিউ তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, হ্যাঁ, তাপ শক্তির পরিবর্তন।
তাপ শক্তির পরিবর্তন, আমরা এখনই ক্লাসটা শেষ করব, হ্যাঁ, যেহেতু আসরের রক্ত হয়ে গেছে, আমরা সবাই নামাজটা পড়বো, তাই না? তাপ শক্তির পরিবর্তন। এরপর ডিইউকে আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিইউকে আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ 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 শক্তির পরিবর্তন। এই মনোযোগ, লাস্টে কিন্তু ইম্পর্টেন্ট কথা আছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবং দেখতেছো ডিডাব্লিউ, এটাকে আমরা বলতেছি বাহ্যিক কাজ। ডিডাব্লিউ এটাকে আমরা বলতেছি বাহ্যিক কাজ। ডিডাব্লিউ এটাকে আমরা বলতেছি বাহ্যিক কাজ। ওকে, তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেছি। তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং বাহ্যিক কাজ। ভাইয়া ছুটি চাই, অপরিচিতা ও, অপরিচিতা ও। সো হ্যাঁ, ছুটি দেবো, আদান দিছে, হ্যাঁ আমি ছুটি দিব। ছুটি দিতাম না এই মুহূর্তে, আমার কোনো ছুটি দেওয়ার কোনো ইচ্ছেই নাই, আমার এই মুহূর্তে কোনো ছুটি দেওয়ার ইচ্ছেই নাই। আমি কেবল সূত্রটা আনছি, এত কথা বলে টোলে সূত্রটাতে আসছি। সো এইটুক সূত্রতে এত কথা বলে কেন আসছি? কারণ হচ্ছে কি, এরপরে তো এই সূত্রটাকে আমি ভাঙবো। এখান থেকেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভিতরে আমরা ঢুকতাম। কিন্তু রমজান মাস, আসরে আজান দিছে, আমাকে এখন নামাজটা পড়তে যেতে হবে এবং তোমরা সবাই নামাজ পড়ো, নামাজ সবার আগে, তো নামাজ পড়তে যেতে হবে। সো এইরকম ক্ষেত্রে ডেফিনেটলি আমি হচ্ছে গিয়া তোমাদেরকে ছুটি দিব এবং আমিও ছুটিটা নিচ্ছি। তো আজকের ক্লাসে আমরা কি পড়েছি? আজকের ক্লাসে আমরা ক্ষুদ্র অংশ পড়েছি, বাট আমরা মেইন জিস্টে ঢুকেছি। আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভিতরে আমরা কেবল সূত্রটাকে আমরা স্ট্রেট করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ 6 নম্বর স্লাইড একটা আছে। হ্যাঁ 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 এইটা হ্যাঁ। তো দেখো যে আজকে আমরা এই সূত্র কেবল স্টার্ট করছি, আজকে আমরা রিয়েল তাপগতিবিদ্যার মধ্যে কেবল আসলে ঢুকছি। তাপমাত্রা স্কেল আমাদের পড়া শেষ, ওখানে প্রবলেম আমরা দেখেছি, আমরা প্রথম সূত্রে ঢুকছি। এবং 3 নাম্বার ক্লাসটা ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। 2 নাম্বার ক্লাসটা সবাই করে ফেলবা, 3 নাম্বার ক্লাসটাও করব, এবং 1-2 ক্লাস করা হয়ে গেলে 3 নাম্বার ক্লাস থেকে আমরা উপকৃত হতে শুরু করব, ঠিক আছে? এবং 3 নাম্বার ক্লাসে আমরা কি করব? 3 নাম্বার ক্লাসে আমরা তাপগতিবিদ্যার সূত্রকে ভাঙবো এবং অনেক অনেক অঙ্ক করব, অনেক অনেক অঙ্ক করব 3 নাম্বার ক্লাস থেকে। এবং সবাইকে বলবো এই দুটি ক্লাস আমরা প্লেলিস্ট আকারে তাপগতিবিদ্যার একটা লম্বা প্লেলিস্ট না, ইফেক্টিভ পূর্ণাঙ্গ প্লেলিস্ট, যার বাইরে থেকে কোশ্চেন আসা পসিবল না, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তৈরি করতে যাচ্ছি। এবং উদ্দেশ্য একটাই, সবার মাঝে সেটাকে ছড়িয়ে দেওয়া। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, এখানে ক্লাসটি দেখতে বলো। আমার সঙ্গে পড়তে হবে এমন কোনো কথা নেই, আমার সঙ্গে না পড়লেও চলবে, কিচ্ছু যে আসলে আমার সঙ্গে না পড়লে। বাট এই তাপগতিবিদ্যার চ্যাপ্টারটি 27 ব্যাচের সকল স্টুডেন্ট নিয়ে আসবে, সঙ্গে করবে। এইটা মেক শিওর করবা তোমরা প্রত্যেকে। তোমরা না করলেও ওরা আমি করেই নিতে পারবো, তাও তোমাদেরকে বলতেছে, আমি জানি তোমরা আমার ওয়েল উইশার্স, ইউ গাইজ উইল ডু দ্যাট, রাইট? ফাইন। সো দ্যাটস ইট। আজকে পূর্ণাঙ্গ ক্লাসটা যেটা তোমরা আমাকে সাপোর্ট দিচ্ছে, এভাবে করে এভরিডে ক্লাসে আমাদের সাপোর্ট দিতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোর্সে যুক্ত হলো তাদেরকে বলবো, ভাইয়া রমাদান 499 এই কুপন কোডটি ইউজ করে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ কোর্সে আনলিস্ট আমি যুক্ত হয়ে যাচ্ছি, এখানে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফার লাভ ইউ অল। এবং আমরা কোন দিন ক্লাস করছি? আমরা হচ্ছে শনি সোম বুধ আমাদের ক্লাসটা হচ্ছে, সপ্তাহে 3টা করে ক্লাস। আজকে 2 নাম্বার ক্লাসটি হয়ে গেল এবং তোমাদের ক্লাস নিয়ে আমার খুব ভালো লাগছে, তোমরা আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করছো। দেখা হচ্ছে 3 নাম্বার ক্লাসে। তার আগে এই দুটি ক্লাস করে ফেলতে হবে, বন্ধুদেরকে মেনশন করতে হবে, ক্লাস লাইভ শেষ, বাট ওদেরকে এটা করতে উদ্বুদ্ধ করতে হবে। শোনো, আমাদের একদম টাইম হয়ে গেছে, আমি আমাদের দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সোফার টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই।